সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের শরীরের অসুস্থতা নিয়ে অনেকের মধ্যেই অনেক উদ্বেগ থাকে। শরীরের অসুস্থতা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাই, নালে বাড়িতে তাকে ডেকে না তাকে বাড়িতে অসুস্থ হলে তাকে বাড়িতে ডাক্তার অনেক সময় ডেকে নিয়ে আসি কিংবা হসপিটালাইজ করি। শরীরের অসুখ নিয়ে আমরা যতটা মাতামাতি করি, মনের অসুখ নিয়ে কিন্তু অতটা মাতামাতি হয় না। আমরা কিন্তু এটা ঠিক বলতেও পারি না, বলতে চাইও না, অনেক সময় বুঝিও না যে আসলে মানসিক অসুস্থতাটা কি হয়েছে, তার নাম কি, মানে কত ধরনের অসুস্থতা আছে, কোনগুলো বেশি মারাত্মক, কোনগুলো একটু কম, মানে কি বলবো, চিন্তিত হওয়ার মতন। তো অনেক ধরনের অসুস্থতা আছে, মানসিক অসুস্থতা। তো সেটা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা বিশেষ করেই অনুষ্ঠানটা আমরা করছি মনের স্বাস্থ্য নিয়ে। তো সেই জন্য মনের স্বাস্থ্যের সাথে শরীরের স্বাস্থ্যের সংযোগটি আজকে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে আমাদের যখন কোনো অবসাদ হয় বা আমাদের যখন কোনো দুশ্চিন্তা হচ্ছে, তখন আমাদের সেটা শরীরের উপরে ওটার কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা, বা ওটা আমাদের শরীরকে কোনোভাবে মানে অসুবিধায় ফেলে কিনা বা শারীরিক অসুস্থতা তৈরি করে কিনা। তো এই যে আমাদের অবসাদ বা আমাদের যে দুশ্চিন্তা বা আমাদের যে স্ট্রেস তৈরি হচ্ছে, আমরা স্ট্রেস যদি বলি, এক কথায় দুশ্চিন্তা না বলে যদি শুধু স্ট্রেস বলি, স্ট্রেসের মধ্যে অনেকগুলো ফিলিং চলে আসে। তো এই যে স্ট্রেস এবং অবসাদ, এই জায়গা দুটো ফিলিংয়ের কথা বলা হচ্ছে, এগুলো আমাদের শরীরের উপরে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি করে এবং শরীরের ইম্প্যাক্ট তৈরি করার কোনো সম্ভাবনা আছে কি না, এবং হলে আসলে আমাদের কিভাবে আমরা সচেতন হতে পারবো। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা স্টুডিওতে অতিথি হিসেবে এসেছে তাদের সাথে। একজন হচ্ছে তানজিলা হক, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। অনেকবার এসেছে তানজিলা, ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে। আরেকজন নতুন মুখ আছে, আশিকুর রহমান, তোমাকে স্বাগত। আশিকও কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে, এবং দুজনেই একই কর্মক্ষেত্র তাদের বিচরণ, কাজে তারা কাকতালীয়ভাবে আজকে একসঙ্গে হয়ে গেছে। আমারও একটু ওখানে সম্পৃক্ততা আছে, তো আমরা একই জায়গায় যাওয়া আসা করি, সেরকম একটা ব্যাপার ঘটে গেছে আজকে। তো আমি ছেড়ে দিচ্ছি এখন তোমাদের উপরে। বলো, কে আগে শুরু করতে চাও? শুরু করো। ধন্যবাদ ম্যাম। আর মূলত আমার ম্যাম যেভাবে বলছিলেন যে শারীরিক অসুস্থতা নিয়ে আমরা অনেক সিরিয়াস থাকি, আমরা সেখানে খুব আলোচনার কেন্দ্রবিন্দু থাকে কোনো অসুবিধা হলেই। সেই তুলনায় কিন্তু আমাদের মানসিক অসুবিধাগুলো বা অসুস্থতাগুলো যখন আসে, আমরা সেভাবে গুরুত্ব দিতে পারি না। সেটা যে কোনো কারণেই হোক, আমরা আসলে গুরুত্ব দিতে পারি না। কারণটাও বলে দাও যদি, তাহলে ভালো হয়। কি কারণ হতে পারে সেটাও যদি একটু পরে টাচ আপন করো, এখন না, পরে বলো। সো কারণগুলো আসলে আমাদের সামাজিক কিছু জায়গাগুলো এখানে কারণ আছে। এখনও মানসিক অসুস্থতা নিয়ে আমরা সেভাবে গুরুত্ব দিচ্ছি না। মানসিক অসুস্থতাগুলোকে আমরা একপাশ করে রাখছি। আমাদের চারপাশের যেই ঘটনাগুলো ঘটছে, মানসিক অসুস্থতার কারণে অনেক ধরনের ঘটনাই কিন্তু আমরা শুনে থাকছি। ঠিক তেমনিভাবে আমাদের তো শরীর এবং মন দুইটা একসাথেই আসলে কাজ করছে। মানসিকভাবে যখন আমরা অবসাদগ্রস্ত হচ্ছি অথবা একটু চাপ অনুভব করছি, শারীরিকভাবেও সেটা আসলে ইম্প্যাক্ট ফেলছে। দুইটা একসাথেই কাজ করছে। তো পরবর্তীতে দেখা যায় যে অনেক সময় লম্বা সময় ধরে যখন মানসিক অসুস্থতা বা স্ট্রেস, বিশেষ করে স্ট্রেস এবং চাপ নিয়ে যখন বা অবসাদ নিয়ে যখন আমরা এটাকে অনেক সময় নিচ্ছি, ওটা কিন্তু অনেক শারীরিক জায়গাগুলোতে ইম্প্যাক্ট ফেলছে। যেমন হৃদরোগের জায়গাগুলোতে আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপের জায়গাটা ঘটে থাকছে। মাথা ব্যথার অসুবিধাগুলো আমরা খুবই সাধারণভাবে শুনে থাকি। শারীরিক বিভিন্ন জায়গাতে হয়তো বা ডাক্তাররা কোনো রোগ আইডেন্টিফাই করতে পারছেন না, কিন্তু পেছনে কোনো না কোনো মানসিক দীর্ঘদিন ধরে জমে থাকা মানসিক যে অসুস্থতাগুলো, কষ্টগুলো, চাপগুলো, ওগুলো কিন্তু শারীরিক অসুস্থতার মাধ্যমে ফুটে উঠছে। আজকে এই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। এটার পেছনে পারিবারিক অনেক কারণ আছে।
বাবা মায়েরা কিভাবে, আমরা বাবা মায়ের থেকে কিভাবে আমরা আমাদের মানসিক চাপগুলো যখন আমরা ফেস করছিলাম ছোটবেলায়, কিভাবে আমরা সেগুলো প্রকাশ করছিলাম, সেটার উপর একটা বড় প্রভাব আছে। সেটাই। এবং সেটা পরবর্তীতে কিন্তু আমাদের যেই পার্সোনালিটি, আমাদের যেই বৈশিষ্ট্যগুলো আছে, যেভাবে আমরা চাপ গুলো হচ্ছে মোকাবেলা করতে অভ্যস্ত, সেখান থেকে আমরা তো বের হতে পারছি না। সেটাই। অনেকে আমরা ভেতরে জমিয়ে রাখছি আর কি। তো এই তারপরে জায়গাগুলো একদিন কিন্তু বারুদের মতন একদম। সব বের হচ্ছে আর কি। হ্যাঁ, তানজিলা, তুমি, আমরা আরো আসবো, আশিক, আরো আলোচনা করব। বলো, তুমিও যদি একটু অ্যাড করো। ধন্যবাদ ম্যাম। আজকের এই প্রসঙ্গটা আসলে আজকালকার দিনে বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। কারণ যখনই আমরা ডাক্তারের কাছে যাচ্ছি বা শারীরিক কোনো সমস্যার জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে যে যতটা না আমার শারীরিক সমস্যা, তার থেকেও বেশি দেখা যায় এটার সাথে জড়িত মানসিক যে চিন্তাগুলো আমার সাথে হচ্ছে এবং আমাদের প্রতিনিয়ত যে জীবনযাত্রাটা আছে, সেগুলোর অনেক কোথাও না কোথাও কিন্তু কানেকশন তৈরি হচ্ছে। যদি শুধুমাত্র স্ট্রেস নিয়েও বলি, আমি যখন কোনো একটা বিষয়ে খুব দুশ্চিন্তা করছি, খুব স্ট্রেস নিচ্ছি, খুব স্বাভাবিকভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের উপরে কিন্তু এই জিনিসটার একটা প্রভাব ফেলে। আমরা ঠিক মতো কিন্তু অনেক সময় নিঃশ্বাসও নিতে পারছি না। তখন দেখা যাচ্ছে আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, বা আমাদের দেখা যাচ্ছে যে রক্তচাপ বেড়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু শরীরে পরবর্তীতে প্রভাবগুলো একটু 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 করে ফেলতে শুরু করে। আমি যখন ঠিক মতো আমার শরীরে অক্সিজেন যাচ্ছে না, বা আমি নিঃশ্বাসটা ঠিক মতো নিতে পারছি না, আমি কিন্তু আমার ব্রেইনও ঠিক মতো কাজ করছে না, বা আমার হার্টও ঠিক মতো কিন্তু কাজ করছে না। সো সব কিছু মিলিয়ে তখন দেখা যাচ্ছে যে ওটা পরবর্তীতে যখন প্রকাশ পায়, কোনো না কোনোভাবে তো আমার দুশ্চিন্তাটা আমি ওভারকাম করি বা ওটাকে কাটিয়ে উঠি, কিন্তু পরবর্তীতে শরীরের উপর ওটার যে প্রভাবটা পড়ে সেটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয়। এবং এখনকার দিনে যেটা বলা হয়, শুধুমাত্র যে যেটা আশিক বলল যে হৃদরোগ, কার্ডিয়াক ইস্যুসগুলো বা ব্লাড প্রেশার, যেটা দুশ্চিন্তার কারণ, শুধুমাত্র সেগুলো না, কিডনি থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে, ত্বকের বিভিন্ন সমস্যা, এক্সিমা থেকে শুরু করে, অ্যাস্থমা থেকে শুরু করে, ইনফ্যাক্ট এখন তো বলা হয় যে ক্যান্সারেরও অনেক কারণ আমাদের স্ট্রেস থেকেই হয়। মানে ক্যান্সারের যে উৎপত্তিটা এবং ওটা যে ছড়িয়ে যাচ্ছে আমাদের শরীরে, সেটাও অনেক সময় আমাদের অতিরিক্ত স্ট্রেসের কারণে হয়। এবং একই সাথে আমাদের স্ট্রেসগুলো হচ্ছে কি কারণে? একে তো আমাদের পারিবারিক একটা বিষয় আছে, সামাজিক বিষয়গুলো আছে, এবং কিভাবে করে আমরা ছোটবেলার থেকে স্ট্রেসটাকে, ওটাকে কিভাবে করে আমরা কোপ করেছি বা ওটার সাথে কিভাবে করে মানিয়ে নিয়েছি, কিভাবে করে দুশ্চিন্তাগুলোর সাথে আমরা চলেছি জীবনে, সেগুলোর তো একটা প্রভাব আছে। একই সাথে আজকালকার দিনের যে আমাদের জীবনযাত্রা, সেটারও তো অনেক রকমের প্রভাব রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছুতে। সেই জায়গাগুলো এক্সটার্নাল, কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, আমাদের সাইকোলজির জায়গাটার থেকে বা মনোসামাজিক জায়গাটার থেকে যেটা মনে হয়, যে আমি আসলে আমার কাছে আসা দুশ্চিন্তাগুলোকে আমার কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। একই ঘটনা, একজন জিনিসটাকে দেখছে একরকম ভাবে, একজন জিনিসটাকে মনে করছে এটা খুব বেশি বড় ব্যাপার না, আরেকজন এটাকে অনেক বড় ব্যাপার ভাবছে। এই যে দৃষ্টিভঙ্গির যে একটা ভিন্নতা, সেটাও কিন্তু স্ট্রেস বা দুশ্চিন্তা বা যে কোনো ধরনের যে মানসিক অবসাদ, সেটার যে গভীরতাটা, সেটার উপরে কিন্তু প্রভাব ফেলে। এই যে কেউ বলে যে আমি এটাকে খুব সুন্দর করে কাটিয়ে উঠতে পারি, আমরা অনেকেই বলি যে অনেক সুন্দর করে কাটিয়ে, আসলে ওটা খুব সুন্দর কি না সেটাও কিন্তু বোঝাটা যায় যে আসলে সে কিভাবে করে তার মানসিক অবসাদ আসার বিষয়গুলোকে দেখছে বা চিন্তা করছে। আমরা আবার আসবো তানজিলা, সুন্দর একটা জায়গায় এসে থেমেছো। আমরা এটা ধরে আরো আলোচনা করবো। একটা ফোন অপেক্ষা করে আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। আমি আর আমার ওয়াইফ দুজনেই স্বনামধন্য প্রতিষ্ঠানে আছি, সরকারি চাকরি করি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ পারিবারিক ভাবে খুব সুখে আছি, বাচ্চা, বাবা মা নিয়ে, সবাইকে নিয়ে। কিন্তু ব্যক্তি জীবনে ওই অফিসিয়ালি আমি ওই সহকর্মী ও বাইরের মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করি, ভালো ব্যবহার করার চেষ্টা করি, এবং আমি সৎভাবে চলারও চেষ্টা করি, আচ্ছা। আর একটু ভালোভাবে চলারই চেষ্টা করি। কিন্তু আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, এখানে অনেক অবৈধ ইনকামের সুযোগ আছে, আচ্ছা। যেটা থেকে আমি সবসময় বিরত থাকার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত নিজেকে মুক্ত রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। ভেরি গুড। অফিসে কোনো
আহ, এরকম কিছু দেখলেই আমি মুখ বন্ধ রাখতে পারি না, কিছু একটা বলে ফেলি। এতে করে আমার আশেপাশে কলিগ এবং আমার ঊর্ধ্বতনের সাথে মাঝে মাঝে আমার একটা সংঘর্ষের মতো অবস্থা হয়। আচ্ছা। সংঘর্ষ অবস্থা হয়, এতে করে তারা আমার উপর ক্ষুণ্ণ হয়। মানে অনেক ক্ষেত্রে কিছু করতে পারে না, কিন্তু বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে। তো এটা আসলে আমি কারো কাছে বলতেও পারি না, না পারি ফ্যামিলিতে বলতে, না অফিসের কাউকে বলতে পারি। কারণ আমি যে প্রতিষ্ঠানে আছি ওইখানে ওই গ্রাহককে জিম্মি করে, মানে সাধারণ মানুষকে জিম্মি করে সবাই টাকা ইনকাম করতে চায়। ওই জায়গাটায় সবসময় প্রতিবাদ করার চেষ্টা করি আর কি। করলেই এরকম হয়, এবং এখানে অনেক এই নিয়োগ বদলি এবং মানে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ভাবে উপায়ে টাকা ইনকাম হয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু ভালোভাবে চলার চেষ্টা করি, তো ভালো ব্যবহার করি মানুষের সাথে। এই ক্ষেত্রে সবাই একটু কোনো ভাবে উপকার করলে সবাই পরের দিনই টাকা ধার চায়, এবং একবার ধার দিলে আর দিতে চায় না। এখন আমার কাছে চাইলে আমি নাও করতে পারি না, এবং বিভিন্ন কাজে দেখা গেছে একবার কোনো একটা তাদের পারিবারিক বা ব্যক্তি জীবনে একটা কোনো জিনিসে উপকার করলাম, ওরা মানে র্যান্ডমলি যে কোনো কাজে ডাকে, এটাতে একটু আমাকে করে দেন, ওইটা আমার সাথে একটু চলেন, এখানে চলেন। তো এগুলো না করতে পারি না, এখন আমি কি করতে পারি? ওকে। তাহলে দুটো ব্যাপার, একটা যেটা হচ্ছে যে একটা অসৎ উপায় অনেকে অবলম্বন করছে, সেটা সেটা কষ্ট দিচ্ছে নিজেকে, কিছু বলা জি। যাচ্ছে না, সেটা অফিসের মধ্যে। আরেকটা হচ্ছে যে না বলতে না পারা। দুটো সমস্যা কি আমি ধরতে পারলাম? দুটো জি, মোটা জি, জি, মোটা জি, দাগে কি দুভাগে exactly. ভাগ করতে পারি আমরা? তো যেটা একটু পেছন পরের যে ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে না বলতে না পারাটা, এটা এটা কোত্থেকে এলো বলে মনে হয়? আমাদের তো না বলতে হবে, তাই না? এটা আমাদের দরকার হয় আমাদের জীবনে চলার পথে। সবার সব কথা শুনতে গেলে তো আমরা বিপদে পড়ে যাই, আমরা নিজেরাই দেখা যায় যে একটা কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছি। তো এইটা কখন বোঝা গেল যে এই এই দক্ষতাটা একটু অভাব রয়েছে? এটা কখন প্রথম বোঝা গেছে? আমি আসলে মানে অনেক আগে থেকে এটা, যে একজন একটা কিছু বললো, যেমন আগে হয়তো যখন স্টুডেন্ট লাইফ থেকেই হ্যাঁ। যখন একটা ফ্রেন্ড বললো যে চল এখানে যাই, আমার বাসা থেকে এখানে যাওয়া মানে যাওয়া মানা বা মানা রাগ আছে। করবে, এখন যাওয়া ঠিক হবে না, কিন্তু বলছে আমি না করতে পারছি না। ওকে। বা আমার এখন একটা ব্যক্তিগত কাজ আছে, আমি মানে আরেকজন বলতেছে চলেন আমি এইখানে যাবো, এই যে কাজ আছে, আমি যে ওইটা বলবো ওই মানে সুযোগটাই পাচ্ছি না, বা পাচ্ছি না, মানে কেমন যেন সম্ভব লাগে। হচ্ছে না। একটু কি আমরা শৈশবে যাব, মানে কয় ভাই বোন, পরিবারের স্ট্রাকচারটা আমরা কেমন ছিল একটু যদি শুনি? দুই ভাই তিন বোন। মানে বার্থ অর্ডারটা কি? হোয়াট ইজ ইওর বার্থ অর্ডার? সরি, উপর থেকে কজনের পরে? আমি সেকেন্ড। সেকেন্ড বাচ্চা। বড়জন কি ভাই না বোন? না বোন, বড় বোন, বোন। তারপরে আমি, তারপরে দুই বোন, ছোট ভাই। আচ্ছা, তারপরে দুই বোন, তারপরে সবচেয়ে ছোট আবার ভাই, 5 ভাই বোন, তাই তো? জি জি জি। আচ্ছা আচ্ছা। বাবা কি একটু রাগী ছিলেন নাকি? হ্যাঁ, আমার বাবা ছিলেন। আমার বাবা মানে আমরা যখন ক্লাস স্কুল লাইফ পুরাটাই বাবা রাগী ছিলেন। পরে মানে আফটার 10-11 থেকে আমার বাবার সাথে আমরা সব শেয়ার করতে পারি, খুব মানে ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন পর্যন্ত। তাই মানে ফ্যামিলিগত ভাবে কোনো ইয়েই নাই এখন ওইরকম। কিন্তু ছোটবেলায় সেটা সম্ভব হতো না। না, ছোটবেলায় কিছু বলা যেত না, মানে খুব রাগ করতো, কোনো কিছু বললেই রাগ করতো। কিন্তু একটা পর্যায়ে থেকে ক্লাস 10-11 ওই সময় থেকে আবার খুব ফ্রি হয়ে গেছে। বাবা কি, বাবার রাগটা কি সবার উপরেই হতো? মার উপরে অনেক সময় রেগে যেতেন? হ্যাঁ, তখন ওই রকমই ছিল, তখন মানে সবসময় একদম রাগী মোডে থাকতো। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে আস্তে আস্তে ওই টাইমটার পর থেকে আবার সবার সাথে ভালো, এখন পর্যন্ত আর মানে ওই রকম কিছু নাই। না, আমি কেন জিজ্ঞেস করছি, কারণ আমাদের তো শৈশবে আমাদের ব্যক্তিত্বটার কাঠামোটা তৈরি হয়ে যায়, তো স্ট্রাকচার যেটা আমাদের, যে কাঠামোর মধ্যে আমরা ঢুকে যাই সেটা শৈশবে তৈরি হয়ে যায়। কারণ শৈশবে আমাদের মস্তিষ্কটা ফাঁকা থাকে, তো তখন যা যা আমাদের বাইরে হচ্ছে সেগুলো মস্তিষ্ক অ্যাবজর্ব করে খুব ইজিলি, হ্যাঁ, স্পঞ্জের মতো অ্যাবজর্ব করে। ওই জন্য ওই শৈশবে আমি যদি একটু ভীতির মধ্যে থাকি, সেটা আমার ব্যক্তিত্বের একটা একটা ক্রাইটেরিয়া হয়ে যেতে পারে, একটা ক্যারেক্টারিস্টিক হয়ে যেতে পারে। সেই জন্যই জিজ্ঞেস করলাম। আর
এখন যেটা হচ্ছে যে আমি না করতে পারছি না, এরপরে কার উপরে মানে রাগ বা অভিমান যাই হয়, মানে যখন না বলতে পারা যাচ্ছে না, সেটা নিয়ে পরবর্তীতে কি ধরনের নিজের ভেতরে কি হয়? একটু সময় লাগে, তারপরে নিজেকে ম্যানেজ করে নেই। মানে এমনিতে আমি শান্ত প্রকৃতির, মানে আমি করতে পারি, হজম করার শক্তি আছে, নিজের মধ্যেই রাখি। আমি আবার কারোর সাথে শেয়ারও করি না এগুলা। সেটা কেন? করি না, করলে মানে কোনো কিছু শেয়ার করলেই মানুষ আবার এটা দুর্বলতা হিসেবে দেখে, দেখে, এই জন্য কারোর সাথে শেয়ার করি না। পরিবারের সাথে শেয়ার করা হয় না, পার্টনারের সাথে, ওরকম সঙ্গীর ভাবে সাথে? করা হয় না, মানে করি না, আসলে করি না। মানে বাইরের লোকের সাথে যা হচ্ছে সেটা পার্টনারের সাথে শেয়ার করা হচ্ছে না? না না, আচ্ছা। বাইরের কোনো কিছুই বাসায় আমি আলোচনা করি না। যে ওইটা যে অনেক সময় দেখা গেছে অফিসে আমার সাথে আমার বসের একটা দ্বন্দ্ব চলমান, যে এগুলা নিয়ে, যে আমি একটা কথা বলে ফেলছি বা একটা দেখছি আমি বলে ফেলছি, আমি কেন বললাম, মানে আমাকে ওইটা না বলে সে বিভিন্ন অন্য দিক দিয়ে আমার হয়রানি করার চেষ্টা করে আর কি। মানে সেটা কে, বস? বস বস আচ্ছা। মানে আমাদের যে সর্বোচ্চ বস আছে, হ্যাঁ, হ্যাঁ, যেমন বুঝতে একটা পেরেছি। বললাম, আমাদেরই কোনো কলিগ আবার তার কাছে গিয়ে এটা বলে দিল। আচ্ছা। বলে দিলে সে আবার ওইটা নিয়ে না অন্য কোনো ইস্যু, মানে যেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এরকম চেষ্টা করে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত চেষ্টা করে কিছু পারে নাই, কিন্তু চেষ্টা করে আমাকে ক্ষতি করার, মানে হয়রানি করার। আজকে আমাদের টপিকটা হচ্ছে যে এই যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, সেটার দ্বারা মাঝে মাঝে কি শরীরটাও একটু অবসাদগ্রস্ত হয়? হ্যাঁ, এটা এটা হলে ওই যে দেখা গেছে দিনের শেষে যখন বাসায় আসি, মানে একটু ভার লাগে, মাথা ভার লাগে, এইরকম তাই। একটা মানে অবসাদ আসে। হ্যাঁ, হ্যাঁ, কারণ ওই যে আমি মন খুলে বলতে পারিনি, আমার মনের কথাটা চেপে রেখেছি, ওটাতে তো আমার ব্রেনে একটা চাপ পড়েছে। তো প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? প্রশ্নটা হচ্ছে এখান থেকে, মানে এখন আমি কি করতে পারি? যেমন এইগুলা করলে আবার সকালে আমি একদম ফ্রেশ হয়ে উঠি, কোনো থাকে না। কিন্তু একটা মানে চাপা একটা থাকে। এখন আমি মানে এটাতে কি করতে পারি? এবং আমার যে বড় মেয়েটা এমন হচ্ছে, মানে সে কিছু বলতে এরকম আমার মতোই সংকোচ বোধ করে। মানে কত বড় মেয়ের বয়স? 7 বছর বয়স, কিন্তু আচ্ছা। তার একটা জিনিস মন চাচ্ছে, আমরা খুব ফ্রিডম দেই, তারপরে তার একটা জিনিস মন চাচ্ছে, কিন্তু সে এটা বলতে সাহস পাচ্ছে না। ওকে, খুব ভালো লাগলো যে পরিবারের ব্যাপারটাও মানে নিঃসংকোচে আমাদের কাছে শেয়ার করার জায়গাটা আমরা পেলাম। সেটা সত্যি খুব ভালো লাগার একটা জায়গা। Thank তো you. একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন? জি জি, একটু লাইনে থাকতে হবে, প্রশ্ন করো। একটা প্রশ্ন একটু করতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আপনার আপনার যেই ব্যক্তিগত এবং আপনার কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আপনি নিঃসংকোচে আমাদের সাথে কথা বলেছেন। যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি বললেন আমি না বলতে পারি না অনেক জায়গাতে। কোন জায়গাটাতে না বলতে চাওয়ার ইচ্ছাটা সবচেয়ে বেশি থাকে আমার, আপনার ক্ষেত্রে? আমি এই বিষয়গুলোতে আমি না বলতে চাই। দুইটা জায়গায়, যেমন ওই যে র্যান্ডম, মানে প্রায়শই টাকা ধার চায় না আমার, মানে এটা ওই দেখা গেছে যে এমন একটা লোকে চাইলো 1,500-2,000 টাকা চাইলো, এটা দিলে সে আর ফেরত দেয় না। এটা কিন্তু আমি যে দিব না, আমার ইচ্ছা নাই, কিন্তু নাও করতে পারতেছি না। আরেকটা জিনিস হচ্ছে, কেউ আমাকে ডাকলো যে আমার একটু এখানে যাইতে হবে, অসুবিধা, আমার এই মুহূর্তে একটা কাজ আছে বা আমার যাইতে ইচ্ছে করতেছে না, তারপরে আমি বলতে পারি না, না আমি যাব না। মানে যদি যাব না বলি, তাহলে মন খারাপ করে বা রাগ করে বসে থাকে। এরই সাথে সংশ্লিষ্ট আরেকটা প্রশ্ন যদি করি আপনাকে, তাহলে আরেকজন মন খারাপ করলে আপনার কি হচ্ছে? এটা আমার কিছু না, কিন্তু খারাপ লাগে যে একজন এটা বললো, আমি গেলাম না, মানে জাস্ট খারাপ লাগে, আর কিছুই না। বুঝতে পেরেছি। মানে খারাপ লাগাটা তো আসলে অনুভূতির ঠিক জেনারেল অনুভূতি। একটু অনুভূতিটা পয়েন্ট আউট করা যায় যে খারাপ লাগা মানে কি নিজের উপরে রাগ লাগে কিনা, বা আমরা নিজের একটু বিষণ্ণ বোধ করি কিনা, কি হচ্ছে, মানে অনুভূতিটার নাম বলা যায় কিনা? মানে ইয়েটা হচ্ছে এরকম যে একজন আমাকে বললো যে আমার আজকে এখানে যেতে হবে, আমার সাথে একটু চলেন, বা আমার এই কাজটা আছে, আপনি একটু চলেন। আমি যদি ওখানে আমি
মানে না করি ওনাকে, তখন নিজের কাছে খারাপ লাগে, এই লোকটা আমাকে বললো, আমি গেলাম না, এটা কেমন দেখায়। মানে কিন্তু একটু অনুতপ্ত লাগে, হ্যাঁ ওই রকমই একটু আচ্ছা। খারাপ লাগে আর কি। মানে একটু গেলেই হতো, কি আর হতো, এরকম হ্যাঁ, চিন্তাটা আসে। যে মানে ওনা একটু চাইছে, ওনার সাথে গেলে উপকার হইতো, আমি যাইতে পারলাম না। মানে না But আমার- বলার পরে আবার আরেকটা চ্যানেলে ঢুকে যাচ্ছে না, ব্রেনটা আর কি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে না বলতেই পারি না, যে না যে বলবো যে আমি যাব না, এই কথাটা আমি বলতেই পারি না। এবং ধার কেউ নিলে সে টাকাটা ফেরত চাইতেও তখন সংকোচ হয়, না, তাই তো? ফেরত চাই মানে আজ পর্যন্ত চাইতেই পারি না কারণ। ওকে, ভীষণই মুশকিল। আশিক, প্রশ্ন আছে? না, ঠিক আছে। আচ্ছা, তো চাইতে না পারলে কি অনেক ধার জমে আছে মানুষের কাছে, অনেক টাকা জমে গেছে? মানে কাছের মানুষের কাছে আছে, মানে ওগুলা নিয়ে আমি এত ইয়া না, কিন্তু কেন, আছে টাকাটা অনেক- দরকার না আমাদের? আমার টাকা দরকার, কিন্তু মানে চাইলেই দিচ্ছি, মানে চাবো যে বিভিন্ন আকার ইঙ্গিতে বুঝাই যে আমার এই সমস্যা চলছে, হ্যাঁ। এটা চলছে, ওইটা চলছে, মানে আবার যখন চাই, রিপিটেড চাই, তখন বুঝাইলেও মানে বুঝতে চায় না। মনে করে আমরা দুইজন চাকরি করি, আমার কাছে সব সময় টাকা থাকে, চাইলেই পাওয়া যায়, ওই রকম মনে করে আর কি মানুষ। এটা নিয়ে কি ওয়াইফ কিছু বলেন যে তুমি কেন দিয়ে দাও, তোমার তো না, একটু এইগুলা আসলে ওয়াইফের সাথে বাইরের কোনো ওয়াইফের সাথে শেয়ার করা হয় না। আচ্ছা, তো ওয়াইফের সাথে কি গল্প হয়? আমরা বাইরের গল্প একটুও করি না। মানে অফিসিয়ালি ওগুলা মানে করা হয় না, অন্য আলোচনা হয়, এমনি মানে পারিবারিক টিয়ে এগুলা হয়, খুব ভালো সম্পর্ক, ওইটা নিয়ে কোনো নাই, সমস্যা নেই। ওয়াইফ কি তার অফিসের গল্প করেন? উনিও তো কাজ করছেন। করে মানে আমি অফিসের গল্প শুনতে চাই কম, মানে অফিসের গল্প বললে আমি ওই পারিবারিক গল্পতে থাকতে চাই আর কি। না, ও যদি শেয়ার করে হ্যাঁ, তাহলে আমি শুনি, হ্যাঁ, কিন্তু মানে ওর অফিস নিয়েও আমি এত কোনো মানে কোনো কিছু আগ্রহ বললে, দেখানো হয় না। সমস্যার কথা বললে আমি এত ইয়াতে যাই না, আমি পারিবারিক ইয়াতেই থাকি। আচ্ছা, যে আমার অফিসে প্রেশার চলছে বা চলছে, ওগুলাতে আমি বলি যে চাকরি করলে প্রেশার থাকবেই, কিভাবে আমি করে দিই। আচ্ছা, আমার একটু খুব কিউরিওসিটি হচ্ছে, তাহলে ওয়াইফের সাথে কি নিয়ে গল্প হয়? পারিবারিক সব, মানে টোটাল পারিবারিক, সামাজিক, বাচ্চা কাচ্চা, এগুলো নিয়ে। সামাজিক কি গল্প? এই যে মানে আমার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, এই সব কিছু নিয়ে। মানে কর্মক্ষেত্র নিয়ে কোনো গল্প নেই? না, কর্মক্ষেত্র নিয়ে হয় না। খুব ইন্টারেস্টিং লাগছে। মানে এটার না করার পেছনে কি কোনো কারণ আছে? পিছনের মূল কারণটা হচ্ছে আমি চাই না, মানে আমার এখানে বিভিন্ন ওই ধরেন স্ট্রেসের আছে, ওগুলো চাই না বললে হয়তো টেনশন করবে। আমরা দুইজন দুই জায়গায় থাকি। ও, দুজন দুই জায়গায় থাকা হচ্ছে? পোস্টিং হচ্ছে দুইজনের দুই জায়গায়। ওকে, আমি বলে আলাদা একটা টেনশন দিতে চাই না, যেহেতু আমার বাচ্চা কাচ্চা ওখানে থাকে। আচ্ছা, তো ওকে। টেনশন। কয়টা বাচ্চা? আমার 3টা মেয়ে, আমার ফাদারও আছে ওখানে, সবাই একসাথেই থাকি আমরা। ওকে, তো ওখানে চাই না যে ওটা বললে আমার ফাদারকে বলবে, আমার ফাদার টেনশন করবে, ওই দ্যাটস ওয়াই আমি আমার মধ্যেই রাখার সবার চেষ্টা করি। জন্য চিন্তা করতে করতে নিজের জন্য আর চিন্তা করা হচ্ছে না। শরীরটা ভালো থাকে তো? শরীর মানে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম টাইমে ভালো যায়, মাঝে মাঝে খুব মানে যায়, মানে মাথা ব্যথা করে, ক্লান্তি হয়। জ্যাম হয়ে থাকে, তখন আবার ওই দেখা গেছে রাতে ঘুমাইলে সকালে আবার সব ঠিক হয়ে যায়। ঘুম হয় ভালো? ঘুম হয় ভালো, মানে ঘুম প্রচুর হয়। আচ্ছা, একটু বেশি ঘুম হয়? একটু বেশি হয়, মানে আচ্ছা। স্বাভাবিকের চেয়ে একটু বেশি হয়, মানে Okay. যখন ছুটির দিন থাকে হ্যাঁ। একদম র্যান্ডম ঘুমাই শুধু। আচ্ছা, ভেরি গুড। এটা তো অনেক ভালো একটা দিক মনে হচ্ছে। তাহলে আমরা ছেড়ে দেবো, আর কোনো প্রশ্ন নেই তোমাদের, শিওর না? অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করব, মনে হয় আমাদের বিরতির বেশি দেরি নাই, আমাদের বোধহয় অল্প একটু হ্যাঁ, দুই মিনিট আলাপ করা যাবে। তো আমরা যেটুকু আলাপ করবো সে শুনতে পাবে, পরে বিরতির পরে যদি আমরা আবার আলোচনা করি। সবটুকু তো আলোচনা হবে না, বিরতির পরে আবার করতে পারি। কে বলতে চাও কিছু? দর্শক যে ব্যাপারটি নিয়ে কথা বলছিলেন, আমাদের আজকের বিষয়টির সাথে খুবই সম্পৃক্ততা আছে আর কি। কয়েকটা জায়গা যেরকম আমরা আলোচনা করছিলাম যে
শেয়ার করার প্রবণতা নেই, মনের নিজের মাঝেই রেখে দেওয়ার যে জায়গাগুলো, এখানে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে মানে উনি ওনার পরিবার এবং যারা ওনার কাছ থেকে টাকা ধার নিচ্ছে বা কেউ ওনাকে ইনভাইট করছে কোনো কারণে যাওয়ার, দুই জায়গায় কিন্তু আসলে সবার জন্য উনি অনেক চিন্তা করছেন যে না করলে ওনারা কষ্ট পাবেন। আবার এখানেও পাওয়ার জায়গাটা উনি সন্দেহ করছেন, ধারণা করছেন আর কি, যে ওনার অফিস বা ওনার ব্যক্তিগত যেই চাপগুলো আছে সেগুলো পরিবারের মেম্বারদের সাথে, পরিবারের সদস্যদের সাথে কথা বলে ওনারাও চিন্তিত থাকবেন। তো এই জায়গাগুলোর কারণে ওনার যেটা হচ্ছে যে শেয়ার করার বা কথা কাউকে মন খুলে বলার জায়গাটা আসলে খুবই কম। এবং উনি কিন্তু বলছিলেন যে ওনার ভার লাগছে, ক্লান্তির জায়গাটা আছে। তো এই রকমভাবে চলতে থাকলে এটাও কিন্তু আমাদের ওই যে শারীরিক পর্যায়ে এক সময় উনি হয়তো এখন কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছেন, আল্লাহর রহমতে ওনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু দীর্ঘদিন যদি এরকম চলতে থাকে, কিরকম চলতে থাকে, শেয়ার করতে পারছেন না, নিজের মাঝেই চাপগুলো রাখছেন, না এবং বলতে সব পারছেন না বলতে পারছেন না, এবং যখন আমরা এরকম অবস্থায় থাকি আমরা কিন্তু খুব অ্যাক্টিভ থাকি, আমাদের খুব হাইপার বা আমাদের খুব সব সময় কারোর সাথে যুদ্ধ করছি এরকম একটা মনোভাব থাকে ভেতরে, যে আমি এই বুঝি কেউ আমাকে বলে ফেললে আমি আর না করতে পারবো না, এই বুঝি আমার সাথে কোনো কিছু হচ্ছে বা এই কিছু আমি বলে ফেললে আমার পরিবারের সবাই কষ্ট পাবে। তো ওই ব্যাপারটা কিন্তু সবসময় আমাদের ভেতরে ভেতরে থাকে, যে খুব আমরা সচেতন থাকি, খুব এটা নিয়ে খুব গুরুত্ব দিয়ে থাকি। এই গুরুত্ব দেওয়া সচেতনতার কারণে কিন্তু আমাদের শারীরিকভাবে সেই যে আরাম বোধ করার যে জায়গাটা সেটা কিন্তু আর হচ্ছে না। তো ওইটাই আলটিমেটলি দেখা যায় যে একটা সময় পরে হয়তোবা শারীরিক যেই সিমটমসগুলো আছে ওগুলো হতে থাকে অনেক সময়। কিরকম? উচ্চ রক্তচাপ, তারপরে যেটা হচ্ছে যে অনেক সময় আমাদের হজমের অসুবিধা হয়, খাওয়া দাওয়া করছি কিন্তু হজমটা ঠিকমতো হচ্ছে না, ঘুমের অসুবিধা হয় অনেক সময়। কিন্তু যিনি আমাদের দর্শক ছিল ওর ওনার কোনো ঘুমের এখনো সমস্যা নেই, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ওনার ঘুমের সমস্যা হচ্ছে না, কিন্তু ওনার শারীরিকভাবে ক্লান্তির জায়গাটা উনি অনুভব করছেন, বা ওনার শরীরটা কোনো টাইট হয়ে আছে, শক্ত হয়ে আছে, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু উনি অনুভব করছেন বা সেটাই। এক্সপেরিয়েন্স করছেন। উনি যেটা বলছেন যে ওনার ঘুম অনেক বেশি হচ্ছে পরিমাণের চোটে, মানে প্রয়োজনের তুলনায় বা মানে যে যতটুকু হওয়া প্রয়োজন। এটাও কিন্তু দেখার একটা বিষয় যে এই ঘুমটা কি আরামের ঘুম। অনেক সময় কিন্তু আমাদের ক্লান্তি থেকেও আমরা ঘুমাচ্ছি, অবসাদ থেকেও আমরা ঘুমাচ্ছি, ভাবছি যে অনেকটা লম্বা সময় আমি ঘুমিয়ে উঠলাম, ঘুম থেকে উঠে কিন্তু আসলে আরাম লাগে না, ওই ঘুমটা সেটাই। কিন্তু খুব আরামের ঘুম হয় না। হ্যাঁ, আমরা ফিরে এসে কথা বলি, অবশ্যই। আমাকে বিরতির কথা বলা হচ্ছে, অবশ্যই। বাকিটুকু আমরা ফিরে এসে আলোচনা করব, ঘুরে আসি বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই। সিনোরা, আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা, আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের স্ট্রেস এবং অবসাদ, এই যে আমাদের তৈরি হয় ভেতরে, এটা থেকে আমাদের শরীরের স্বাস্থ্য মানে এফেক্টেড হয় কিনা, শরীরটাও আমাদের মানে ওটার দ্বারা প্রভাবিত হয় কিনা, অর্থাৎ শারীরিক অসুবিধাও আমাদের হতে থাকে কিনা, এই যে মানসিক কষ্ট থেকে আমাদের শারীরিক কষ্ট তৈরি হয় কিনা। তো আমরা একটু টপিক নিয়ে একটু কথা বলতে পেরেছি। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, টপিকটা পুরোটা কথা শেষ হয়নি, একজনকে থামিয়ে দিতে হয়েছিল। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, দর্শক বন্ধুর কথাটা আমরা শুনেছি কিন্তু খুব বেশি আলোচনার সুযোগ হয়নি, সময় চলে গেছিল। তো আমি একটু আমার অতিথির কাছে যাচ্ছি, যে বলছিল ওর কাছে একটু যাচ্ছি। তানজিলা। জি ম্যাম, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম যে ঘুমের ব্যাপারটা নিয়ে, শেষ পর্যন্ত যেটা যে সময় মানে অনেকটা সময় উনি ঘুমোচ্ছেন, ঘুমটা যে আসলে ওনার আরামের হচ্ছে বা শান্তির হচ্ছে বা আমরা যেই কারণে আসলে ঘুমিয়ে উঠি, উনি বলছেন যে সকালে উঠে আমার এগুলো আর কিছু মনে থাকছে না বা অসুবিধা হচ্ছে না, সেটাও একটু চেক ব্যাক করা যায়। ওনার যেটা মূল বিষয় ছিল যে উনি না বলতে পারছেন না, বিশেষ করে যেই দুটো ক্ষেত্রে উনি বলেছেন যে কোথাও আমাকে যদি কেউ যেতে বলে তাকে না বলতে পারছি না, টাকা ধার চাইলে না বলতে পারছি না। এবং এটার পিছনে আসলে চিন্তাগুলো কি কাজ করে ওনার, উনি এটা একটা বিষয় উল্লেখ করেছেন যে মানে কি ভাবলো, সে কি ভাবলো, গেলেই তো হতো আমার। তো এই যে চিন্তাগুলো, আমরা যে কোনো কিছুতে না বলতে পারছি না, এটার পিছনে যে আমার চিন্তাগুলো থাকে, সেই চিন্তাগুলোই কিন্তু আসলে আমাকে না বলতে বাধা দেয়।
বেশিরভাগ ক্ষেত্রে। মানে যেমন চিন্তা বললে না অনেক সময় একটু মানুষ দুশ্চিন্তা মনে করে, হ্যাঁ, মানে আমরা চিন্তা না বলে থটস গুলো বলতে পারি, ভাবনাগুলো বলতে পারি। ভাবনাগুলো বলতে পারি। উনি যে ভাবছেন যে উনি কি মনে করলেন বা কিছু, ব্যাপারটা তো এমন না যে ওনার কাছে মানে ওনার সুযোগ থাকলে, সুবিধা থাকলে, ওনার অসুবিধা না হলে উনি দিচ্ছেন না। অবশ্যই তো দিচ্ছেন। সাহায্য করার একটা মানে প্রভাব, মানে ওনার একটা অভ্যেস আছে, একটা মনোবৃত্তি আছে যে না আমি সাহায্য করব মানুষকে, কিন্তু সেটা ততক্ষণই তো করা যায় যতক্ষণ আমার নিজেরও কোনো অসুবিধা না হচ্ছে। মানে এই যে নিজের উপরে কিছুটা হলো মনোযোগ দেওয়া, যেটা উনি একদমই দিচ্ছেন এবং না, চাইতেও পারছে না। চাইতেও পারছি না, সেটা কিন্তু একটা মানে একটা অভ্যাসের ব্যাপার, এবং একটু মানে একটা এটার উপরে একটু মনোযোগ দেওয়ার কিন্তু একটা কাজ আছে বা একটা দরকার আছে। যে এমন তো না যে আমি সব সময় মানা করব, এমন তো না যে আমি সব সময় কেউ আমাকে যেতে বললে আমি যাব না। কখনো কখনো যেটা আমার এই মুহূর্তে যাওয়াটা আমার পক্ষে হয়তো সম্ভব না, হয়তো এমন কোনো কারণ আছে, আমার নিজের শরীর খারাপ থাকতে পারে, আমার নিজের কোনো জরুরি কাজ থাকতে পারে, তার কারণেই তো আমি মানা করছি। এই অভ্যাসটা বা এভাবে করে চিন্তা করার জায়গাটা যখন আমরা শুরু করি, তখন কিন্তু নিজেকে একটু প্রায়োরিটি দেওয়া হয়, নিজেকে একটু গুরুত্ব দেওয়া হয়, এবং সেটা খুব দরকার, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ উনি যেমন সবার জন্য ভাবছেন, নিজের জন্য ভাবাটাও গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমি ভালো থাকলেই কিন্তু আমি বাকি সবাইকেও ভালো রাখার চেষ্টাটা চালিয়ে যেতে পারবো এবং করতেও পারবো। একটা সময় থাকে না যে দিতে 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 বা আমি সবার জন্য করতে করতে আমার উপরে যখন প্রভাবটা আসা শুরু হবে, শারীরিক মানসিক, তখন আমাকে তুলে ধরার বা আমাকে সাহায্য করার কেউ তো নাও থাকতে পারে। তাই নিজেকে নিজে যতটুকু সাহায্য করা যায় সেটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। এখন এটা হচ্ছে না কি কারণে, মানে এটা তো হয়তো উনিও বুঝতে পারছেন যে আমি তো না বলতে পারি না, আমার জরুরি কাজ আছে, তারপর আমি না বলতে পারি না। যেটা বলেছেন উনি কিছুটা ওনার শৈশবের কথা তো বললেন যে বাবা অনেক রাগী ছিলেন, হয়তো মনের কথা খুলে বলতে পারেননি। একটা সময় পরে আসলে ওটা আমাদের অভ্যাস চলে আসে, আমরা তখন একটু একটু করে বলা শুরু করি, কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সংকোচ রয়েই যায়, সব বলা যাবে না, বা সব এখনো হয়তো বলার ক্ষেত্রে উনি ফিল্টার করে বলেন যে কোন কথাটা বললে ওনার বাবা মায়ের কষ্ট লাগবে না বা পরিবারের কষ্ট লাগবে না, বা হ্যাঁ, দুশ্চিন্তা বাবা করবে রেগে না, যাবেন না, রেগে যেটা যাবেন না। মনে হচ্ছে যে শুধু তো না বলা না, মানে যেটা হয় যে মানে বাবা হয়তো যে কারণে রাগ করছেন সেটা হয়তো ঠিক ঠিক কারণ না, হয়তো বাবা একটু ভুল বুঝেছেন, ওটাও যে বাবাকে বুঝিয়ে বলা সেটাও বলা সম্ভব হয়নি, সম্ভব কারণ হয়নি। যে ভীতিটা কাজ করেছে ভীষণ ভাবে। অবশ্যই। তো আসলে আমি চিন্তা করছি তো আমার ওই ছোটবেলার বৈশিষ্ট্যগুলো দিয়েই। এখন তো আমি নিজে একজন পিতা, নিজে কারোর আমি পার্টনার, এবং আমি একজন পূর্ণবয়স্ক মানুষ, এবং আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, আমার নিজস্ব কিছু পছন্দ অপছন্দ আছে, এবং সেগুলোকে আমি আমার মতো করে নিজের জীবনে প্র্যাকটিসও করতে পারি, আমি গুরুত্বও দিতে পারি আমার পছন্দ অপছন্দগুলোকে। সেই চিন্তা ভাবনাগুলো শুরু করাটা বা সেভাবে করে চিন্তা ভাবনার একটা সূত্রপাত করাটা কিন্তু প্রয়োজন, এবং এটাকে আমরা বলি সেলফ কেয়ারেরও একটা অংশ। কিন্তু নিজেকে গুরুত্ব দেওয়া সেলফ কেয়ারেরও একটা অংশ, শুধুমাত্র ঘুম না। আমার নিজের চিন্তা ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া মানে আমার নিজেকে আমি নিজে যত্ন নিচ্ছি, সেই যত্নের জায়গাটা কিন্তু আমাদের প্রতিদিনই একটু একটু করে করাটা দরকার। শুরুতে যেটা হয় যে আমার চিন্তা ভাবনাগুলো বা যেটা তিনি অফিসে কষ্ট পাচ্ছেন বা ওনার কলিগদের সাথে ওনার যে অসুবিধা মনোমালিন্যগুলো হচ্ছে, সেগুলোকে উনি কাউকে যদি বলতেও না পারেন, অন্ততপক্ষে কাগজে লিখতে পারেন, জার্নালিং করতে পারেন। মনোমালিন্য কিন্তু হচ্ছে আর না, মনোমালিন্য না, সে মানে কিন্তু সবাইকে ইয়েস ইয়েস করে যাচ্ছে, এবং যাচ্ছে। মনোমালিন্য কিন্তু নিজের ভেতরেই হচ্ছে। অবশ্যই। এটা একটা প্রশ্ন করলে ভালো হতো যে নিজেকে কি বলি আমরা পরে, অনেক সময় হয় না যে নিজেকেও একটু বকা লাগাই, কিন্তু হ্যাঁ, মানে কেন বলনি, কেন স্পিক আপ করনি। উনি কিন্তু ম্যাম একটা জায়গায় বলেছেনও হ্যাঁ। যে যখনই মুখ খুলছেন তখনই কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। ওনার কর্মক্ষেত্রে ওনার হয়তো বা বসের কোনো কাজ পছন্দ হচ্ছে না, বা অনৈতিক জায়গাগুলো উঠে আসছিল ওনার কথা থেকে। ক্লিয়ার একটা মেসেজ কিন্তু উনি দিয়েছেন যে মুখ খুললেই কনফ্লিক্ট, মানে কর্মক্ষেত্রে উনি ওনার যেই জেনুইন উনি যেটা বলতে যাচ্ছেন ওটাও কিন্তু আসলে বলতে পারছেন না। হ্যাঁ, সেটা হয়তো একটু কমপ্লিকেটেড জায়গা, কিন্তু হয় না যে একজন টাকা ধার নিয়েছে ফেরত দিচ্ছে না, যেটাতে আমার পুরোপুরি আমার অধিকার আছে। অফিসে কিছু অনিয়ম হচ্ছে, সেটা নিয়ে মুখ খুললে অন্যরাও যারা ঝামেলা অনিয়ম করবে। করছে তারা এটা মানে পছন্দ করছে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কেউ আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দিনের পর দিন ফেরত দিচ্ছে না, কিংবা আমাকে কোথাও যেতে বলছে যেটাতে আমার গেলে অন্য কাজের ক্ষতি হবে, সেখানে তো আমাকে অবশ্যই
ছোট ছোট করে উদ্যোগ নিয়ে, যেটা তানজিলা বলছিল যে হয় না ছোট ছোট স্টেপে করা, হয়তো অনিয়মটা বলা যাচ্ছে না, কারণ ওখানে অফিসে অনেকেই অনিয়ম করে, আমরা তো জানি অফিসের কালচারটা, যে কিছু জিনিস সরানো হচ্ছে বা হয়তো বিলটা বেশি করে করা হয়েছে, যে বিলটা হওয়ার কথা না তার থেকে বেশি বিল বেশি করেছে কোনো একটা জায়গায়। যেটা শুনতাম আমি কোনো একটা অফিসের কথা বলছি, যে এক জায়গা থেকে আমার ডিপার্টমেন্টে হতো এটা, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, সে কিন্তু রিক্সা করে যায়নি, ওখানে হয়তো সে হেঁটেই চলে গেছে, কিংবা কিছু দূর রিক্সা গেছে, কিছু দূর হেঁটে গেছে, সে কিন্তু পুরো টাকাটা দাবি করেছে যে সে স্কুটারে গেছে। হয় না যে এইরকম করে কিন্তু অনেক অনিয়ম অফিসে হয়। তো এই জায়গাগুলো বলতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু এগুলো যেখানে- আসলে এখানে তো আর একা ওনার দায়িত্বের বিষয় না, এখানে আসলে কালেকটিভ একটা বিষয় থাকে। কিন্তু যেটা ম্যাম আপনি বললেন যে ওনার নিজের যেই জায়গাটা, যে আমার কাছে কেউ কিছু চাচ্ছে, টাকা চাচ্ছে, আমি ধার দিচ্ছি, ফেরত দিচ্ছে না, কেউ কিছু বলছে, আমি তাকে না করতে পারছি না, করে দিচ্ছি, এই বিষয়গুলো তো আসলে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ওনার মেয়েও কিন্তু ধীরে ধীরে এই স্বভাবটা রপ্ত হ্যাঁ। করছে। Share এতদিন করছে না। নিজে ছেলে হয়ে হয়তো আমি বলতে পারিনি, কিন্তু আমার মেয়েও যদি এমন জীবনের মধ্য দিয়ে রপ্ত করে, সেটা আমার কতটা ভালো লাগবে, সেই প্রশ্নটাও যদি উনি নিজেকে করেন। কারণ এই কষ্টটা তো উনিও ভোগ করেছেন পুরো জীবন ভরে, এই কষ্টটার মধ্যে দিয়ে তো উনিও গিয়েছেন। মেবি মেয়ের অবস্থা দেখেই বোধহয় আমাদেরকে ফোনটা করেছে, এটাও হতে পারে। হতে পারে, হতে পারে। মানে তাই না, আমিও যে কি আমার আসলে- প্রতিবিম্ব দেখতে পাচ্ছি ওর মধ্যে, একটা একটা কিন্তু দুশ্চিন্তা তৈরি হয়েছে ভিতরে, যে আমার ও তো মতোই হয়ে আমারই যাচ্ছে কিনা। রেপ্লিকা হচ্ছে, তাই না? মানে এটা কিন্তু আসলে ওনারা বলছেন যে আমরা অনেক ফ্রিডম দেই, কিন্তু বাচ্চারা আসলে ফ্রিডমের থেকে বাবা মায়ের স্বভাবটাকেই বেশি অনুসরণ করে। মানে ফ্রিডমটা তো আর আমরা ওভাবে করে বুঝতে পারি না অত ছোটবেলাতে, স্বভাবটাকে আমরা অনেক বেশি অনুকরণ করি। হ্যাঁ। তো সেই জায়গাটার থেকে উনিও কি অমন সাফারিংস এর মধ্য দিয়ে নিজের সন্তানকে যেতে দিতে চান কিনা, সেটা চিন্তা করে হলেও ওনার নিজের জায়গায় পরিবর্তনটা আনাটা কিন্তু জরুরি, যাতে করে ওনার সন্তানও নিজের জন্য বলাটা শেখে। এবং নিজের, কারণ আমরা দেখেই শিখি, বাবা মাকে দেখেই আমরা কিন্তু নিজেদের ভিতরে আমাদের স্বভাবগুলোকে রপ্ত করি। তো সেই জায়গাটা থেকে ছোট ছোট যেই স্টেপগুলো ম্যাম বললেন, যে আমি একটু চিন্তা করি যে আজকে আমি দিতে পারবো না, তার মানে তো এই না যে আমি কখনোই দেই না। মানে ওই জায়গাগুলোকে যেন একটু মাথায় রাখা যায়। এবং যখন না বলছে, দিল না টাকাটা, তারপরে যে একটা ভিতরে একটা অনুতপ্ত লাগে নিজেকে, ওইটাকে কিন্তু ডিল করতে হবে, যে আমারও রাইট আছে না বলার। অবশ্যই। ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ফোন নিয়ে আসি, তোমাকে বেশি বলতে সুযোগ দিলাম না, আমি বকবক করলাম, না। ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শুনছি ম্যাম, আমরা সবাই, জি আমরা সবাই শুনছি। জি ম্যাম, আমি আপনার প্রোগ্রামটা আমি যখনই সুযোগ পাই নিয়মিত দেখি। Thank you. আপনিও আমার ভীষণ পছন্দের একজন। সাথে আপনাদের যে দুজন গেস্ট আসছে তাদেরকে সালাম জানিয়ে আমি আমার প্রশ্নটা কি শুরু করতে পারবো? শিওর, প্লিজ। আমি যে বিষয়টা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমার মেয়ের একটা বিষয় নিয়ে। আমার মেয়ের বর্তমান 15 ইয়ার্স, 15 বছর, আচ্ছা। 8ম শ্রেণীতে পড়ছে। আমি আমার পরিবারের হচ্ছে কি, আমরা এক ছেলে, এক মেয়ে, এক ছেলে। আমার বড় মেয়ের বয়স হচ্ছে 15 বছর, আর ছোট ছেলের বয়স হচ্ছে 6 বছর। আচ্ছা। এবং আমার ওয়াইফ, আমরা মোটামুটি আল্লাহর অশেষ মেহেরবানিতে হাসি খুশি আমাদের পরিবারটা চলছে। হুম। তো এই ক্ষেত্রে আমার মেয়ের সাথে আমার একটু টিনেজের পড়ার পর থেকে আমার সাথে একটু ওর দূরত্বটা হয়ে গেছে। বাট আমার ছেলের সাথে যতটুকু ওর কাছে কাছে ছিল, মেয়ের সাথে আমরা একটু দূরত্ব। বাট ওর মার সাথে ওর আমার মেয়ের সাথে অনেক ফ্রেন্ডলি সম্পর্ক আর কি। আচ্ছা। তো সেক্ষেত্রে আমি হঠাৎ অনেক কিছু বিষয় আমি মানে আপনাকে বলছি না, আমি যেটা মূল বিষয়টা যাচ্ছি। প্রশ্নটা হ্যাঁ। হচ্ছে কি, আমি গত কিছুদিন আগে ওর একটা বিষয়ে ওর মা আমাকে হঠাৎ করে রাত্রে বললো যে তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। তো বলে যে অসুখ বলো। তো আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি ওই আমি এক্সপেক্ট করি নাই। সেটা শেয়ারটা হচ্ছে কি ওর ব্যক্তিগত একটা সম্পর্কের বিষয় আর কি। আচ্ছা। সে ক্লাস 8-এ পড়ে, আর এই বয়সে ও এটা করবে আমার আসলে কল্পনায় ছিল না। আমি খুব ঠান্ডা মাথায় বিষয়টা আমি শুনেছি সম্পূর্ণ। ওর মায়ের যে বিষয়টা ও আমার সামনেই ছিল। এখন আমরা সবাই টিভি সিটের সাথেই আছি, একসাথে পরিবার নিয়ে দেখছি আমি।
সরি, লাস্ট কথাটা কি মানে ছিল? পরিবার নিয়েই আমি দেখছি। আচ্ছা। আমার যে বিষয়টা ওর মা আমাকে শেয়ার করছে সেটা হচ্ছে কি আমার মেয়ের একটা ব্যক্তিগত হ্যাঁ সম্পর্কের হ্যাঁ, একটা বিষয়। ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ও পড়ে ক্লাস 8-এ। ও সম্পর্কটা করেছে একদম ও যেহেতু আমরা মুসলিম, একটা মুসলিম ছেলের সাথে তার একটা রিলেশন হয়েছে। সেটা বিষয়টা হচ্ছে কি সেই একটা ওর মা অনলাইনে ক্লাস করতে করতে ওর যেহেতু ওর মোবাইলটা ডিভাইসটা ওর হাতে যাচ্ছে, ও এখানে ইনস্টাগ্রামে কিছু একটা পোস্ট করার পর ওখান থেকে সেই একটা সম্পর্ক হয়। সেটা পরে শুনলাম ওর কাছ থেকে 1 বছর ধরে সম্পর্কটা হচ্ছে। আচ্ছা। তো আমি ঠান্ডা মাথায় জিনিসটা নিলাম, নেওয়ার পরে ওর সাথে আমি প্র্যাকটিক্যাল যে জিনিসটা আমি তাকে বললাম, এখন তোমার তো কেরিয়ার করার সময়, তুমি আগে কেরিয়ার দিকে মনোযোগ দাও, যখন তুমি বড় হবা তখন তুমি সিদ্ধান্ত নেবা। সেই ক্ষেত্রে আমি আমার এবং আমার ওয়াইফের যে ব্যক্তিগত বিষয়, আমাদের যে সম্পর্কটা মানে বিয়ে পর্যন্ত আসছে, শুরু থেকে আমাদের যে সম্পর্ক, আমাদের কিন্তু মানে দুজনের সম্পর্ক করে আমাদের মানে বিয়েটা হয়েছে। আচ্ছা, তা আমি তাকে সেই বিষয়টাও শেয়ার করেছি। আমি সেটা দেখো, কবে আমি- শুরু হয়েছিল একটু যদি জানতে চাই? আমার মেয়ের স্টেটমেন্ট হচ্ছে গত 1 বছর যাবত। না না না, যেটা মেয়েরটা তো বুঝতেই পারলাম, কিন্তু বাবা মারও যে আগে সম্পর্ক করে বিয়েটা হয়েছে। আমরা একদম 2005 থেকে। না, আমরা- বয়সটা কত ছিল তখন দুজনের? আমার বাবা আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আমার বয়স 27। না না না, যখন সম্পর্কটা তৈরি হয়েছিল। না, তখন তখন আমার ওয়াইফের সাথে আমার যখন সম্পর্ক রেট তৈরি হচ্ছিল তখন আমার বয়স অলরেডি 25। 25? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমি সেই জায়গায় ওকে বুঝিয়েছি, মানে সেই আচ্ছা। জায়গায় ওকে আমি বুঝিয়েছি যে মানে আমি আমার ওয়াইফের তোমার মায়ের সাথে আমার যখন সম্পর্ক শুরু হয় হ্যাঁ, তখন হ্যাঁ। আমার বয়স ছিল 25। 25। আর হ্যাঁ। ওর মার বয়স কত ছিল? ওর মায়ের বয়স ছিল তখন 23। 23, আমার আচ্ছা। 22 আর কি। হ্যাঁ, আমার 3 বছরের, ওরা বড় ছোট। হুম। তো আমরা কিন্তু তখন 20 অলরেডি ক্রস করেছি। আমি তাকে ওইটাই বুঝিয়েছি যে আমি যখন সিদ্ধান্তটা নিচ্ছিলাম বা আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি, আমি পারিবারিকভাবে আমরা কিন্তু মানে সবার সাথে মতামত নিয়ে বিয়েটা করেছি। হ্যাঁ, হ্যাঁ। তখন আমার বয়স, আমি যখন 27, আমি তখন বলেছি, তখন আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি আমার বয়স 27। হ্যাঁ হ্যাঁ। তখন সবাই কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, হ্যাঁ ইয়া করেছে, কিন্তু আমাকে কাউকে লুকোচুরি করিনি। হুম। কিন্তু আমি তোমাকে বুঝাতে চাচ্ছি, তোমার এখন এই সময় এই সিদ্ধান্তটা নেওয়াটা তোমার জন্য রিস্ক, তোমার জন্য ঠিক হচ্ছে না। আচ্ছা। তুমি তোমার সম্পর্কটা তুমি করবা যে তোমার একটা স্টেজ আসার পরে তুমি আগে ক্যারিয়ারটা চিন্তা করো। তো এক্ষেত্রে আমি আমার মেয়ে, যেহেতু আপনি অনেকদিন ধরে প্রোগ্রামটা দেখছি, আপনার কাছ থেকে আমি আসলে ও আছে, ওর জন্য একটা ভালো পরামর্শ চাচ্ছিলাম আর কি। ও আছে সামনে? ও আছে। বাহ, পুরো ফ্যামিলি নিয়ে দেখছে আর কি। আচ্ছা। ও ও তাহলে জানে যে ওর বাবা ওর বিষয় নিয়ে কথা হ্যাঁ, বলছে? আমি যখন বাংলা ভিশনকে ফোন দিচ্ছিলাম, আমি তখন তাকে বলেছি, আমি যেহেতু এই প্রোগ্রামটা তুমি দেখো, আমার সাথে সে দেখছে, কিন্তু বললাম যে আমি তোমার এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, ওনাদের কাছ থেকে একটা পরামর্শ চাই। আচ্ছা। ও ব্যাপারটা কিভাবে নিল যখন শুনলো যে বাবা এটা নিয়ে মিডিয়াতে কথা বলবেন? বাবা ওর কাছে কেমন লেগেছে ব্যাপারটা? আসলে ওর এক্সপ্রেশনটা ওভাবে ছিল না, মানে পজিটিভ ছিল না আর কি। পজিটিভ ছিল না? জি জি। এটা একটু আমার মনে হচ্ছে যে ওর পারমিশনটা আগে নেওয়াটা জরুরি ছিল, আচ্ছা। তাই না? একটা মিডিয়াতে আমি কথা বলবো, ওর বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা ওর কাছ থেকে পারমিশন নেওয়াটা না খুব ইম্পর্টেন্ট আসলে। মানে একটা বাচ্চা যত ছোটই হোক, ওর একটা সম্মান বোধ আছে, আত্মসম্মান বোধ আছে কিন্তু। হ্যাঁ। না, আমি ওকে ওইটা বলতেছি যে মানে যেহেতু আমাদের বিষয়টা একটা মানে ওনার কাছ থেকে আমি যে পরামর্শটা পাবো, না এটা না না, আমাদের আই জন্য গেট সবার ইউর জন্য- পয়েন্ট, আই ফুললি আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার কথাটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা যতই ছোট হোক, ওর ব্যাপারটা নিয়ে আলোচনা হবে তো, কাজে ওর কাছ থেকে আগে সম্মতিটা নেওয়া খুব প্রয়োজন ছিল। তাতে করে বাচ্চারা খুব রেসপেক্টেড ফিল করে। আমাদের দেশে না একটা ধারণা যে ছোটরা শুধু বড়দের শ্রদ্ধা করবে আর বড়রা ছোটদের শুধু আদর করবে, কিন্তু ছোটরাও যে বড়দের কাছ থেকে শ্রদ্ধা পেতে পারে, এই ইকুয়েশনটা আমাদের এখনো প্র্যাকটিস শুরু হয়নি। হ্যাঁ, আমি ওর প্রতি ভীষণ সহমর্মিতা অনুভব করছি যে ওকে নিয়ে আলোচনা হচ্ছে এবং ওর কাছ থেকে আগে পারমিশন নেওয়া হয়নি। আমি খুব মানে ওর প্রতি একটু মানে আমার খুব সহমর্মিতা কাজ করছে ওর ব্যাপারে। তো যাই হোক, এখন ঘটনাটা ঘটে গেছে। ও কি কাছেই বসে আছে? আছে আমার পাশে বলতে আরেক রুমে আছে। আরেক রুমে আছে, জি, কিন্তু জি। ও জানে যে ওর বাবা ওর ব্যাপারটা নিয়ে আলোচনা করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
ও প্রোগ্রামটা দেখছে না? হ্যাঁ, প্রোগ্রাম দেখছে, ও খেতে বসছে তো। আচ্ছা, সেই জন্য- মানে ওই মানে প্রোগ্রামটা যে চলছে ও জানে আর কি, মানে ও দেখছে। আচ্ছা, তো ও ও কি লাস্ট আমাকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে কি, মানে সেই। তার সাথে মানে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে আসলে এখন মানে আর নাই, বা এখন সেই স্বাভাবিকভাবে লেখাপড়াটা চালিয়ে যেতে চাচ্ছে। আমি তারপরে তাকে বললাম যে দেখো, তুমি সিদ্ধান্তটা নাও, কিন্তু এটা হচ্ছে তোমার একটা ইয়ার হওয়ার পরে, তোমার একটা স্টেজ আসার পরে। আমি তাকে ওভাবে বুঝিয়েছি, বাট আপনার কাছ থেকে কোনো ভালো পরামর্শ থাকলে ওনার মানে জন্য ওর সেখানে ওর মানে মুখে কিছু না বললে ওর মানে বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল? বাবা যে বলছেন হ্যাঁ, এখন হ্যাঁ, তুমি হ্যাঁ, এটা করো না, ও পরে আমাকে পজিটিভলি বলেছে, বলেছে না আমি মানে আসলে এখন সেটা নিয়ে মাথায় রাখছি না, আমি আগে এ নিয়ে চিন্তা করছি আর কি। মোটামুটি ও আমাকে ওইভাবে বলেছে আর কি, পজিটিভলি বলেছে। পজিটিভলি বলেছে? মানে ও এখন সম্পর্কটা কি কাট অফ করে দেবে না কি করবে? হ্যাঁ, 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 না ওটা তো ওর সাথে ওদের দুই যখন পাচ্ছে না, ও মানে ওভাবে কোনো আর রিলেশন মানে করার মতো ও একটু কোনো পরিষ্কার হলো না, কথাটা আস্তে হয়ে গেল, আর একটু জোরে মানে বললে এখন সেরকম সে কোনো মানে ওভাবে কোনো স্কোপ নিচ্ছে না আর কি, স্কোপ পাচ্ছেও না, আবার নিজেও হয়তো স্কোপ নিচ্ছে না আর কি। তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেল, তাহলে আমাদের কাছ থেকে আর কিছু শোনার দরকার আছে? তারপরে ও যেহেতু একটা বিষয়টা মানে জড়াই গিয়েছে, হ্যাঁ, সেখানে আসলে বিষয়টা যে আসলে ওর জন্য এখন ডিসিশন নেওয়ার মতো বয়সও নেই, বা আসলে বিষয়টা ঠিক না, সেই জিনিসটা ওকে একটু ক্লিয়ার, মানে ওর মেসেজটা যেটা একটু ক্লিয়ার থাকে আর কি, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। কি জানি আমাদের পয়েন্ট অফ ভিউটা ওর পছন্দ হবে কিনা বা বাবার পছন্দ হবে কিনা সেটা নিয়ে ভাবছিলাম। না, ইনশাআল্লাহ পছন্দ হ্যাঁ, হবে। ওর এখন আমাদেরকে প্রশ্নটা একটু করলে ভালো হয়। প্রশ্নটা কি আমাদের জন্য? কষ্টটা হচ্ছে কি, ও এখন যেটা যেটা করে ফেলছে সেটা ওর জন্য হচ্ছে, ও বলেছে ওর জন্য ভুল হয়েছে, বা এটা হয়তো বুঝতে পারে নাই। তো যখন আমরা নিয়ে বসলাম, আলাপ করলাম, তখন ও জিনিসটা বলে যে না, আমি এখন এটা নিয়ে আর আগাচ্ছি না। কিন্তু তারপরে আমার মনে হচ্ছে ও তো যখন স্কুলে যাচ্ছে, যে বা ওদের বান্ধবীরা আছে বা ওদের সাথে আছে, কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমি কোনো আলাপ করছে কিনা, বা এটা ইয়েটা থাকছে কিনা, ওর ভিতরে মাথায় এখনো আছে কিনা, বা না না থাকলে তো ভালো। তো এখন আসলে সবসময় আসলে এক একজনের মানসিকতা বোঝা যায় না। আমি আমার মেয়ের সাথে ওভাবে আসলে বসা হয় নাই, সবসময় ফ্রিলি আলাপ করা হয় নাই। এখন যখন বুঝলাম তখন আমি চেষ্টা করি ওদের সাথে মোটামুটি বিষয়গুলো নিয়ে একটু বসবো, কথা বলবো, অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো। তো যে দূরত্বটা তো হয়েছে, দূরত্বটা এখন আসলে খুব সহজে আসলে তাদের মানে করা যাচ্ছে না আর কি, মানে কাছাকাছি আসা যাচ্ছে না আর কি। কোথায় কাছাকাছি? আমার মেয়ের সাথে যে আমার যে একটা দূরত্ব, আচ্ছা, সেই জিনিসটা এখন ধর আগে যেটা ছিল একদম একসাথে বসে নাটক দেখতাম, দেখতাম, এখন হঠাৎ করে সেটা আমার সাথে দূরত্ব হয়ে গেছে আর কি। আহা, সেটা আমি বুঝতে পারিনি, খুব খুব মানে এটা কয়েক বছরের মধ্যে ঘটনা ঘটছে, আমি নিজেও বুঝতে পারিনি। এই দূরত্বটা কি ওই সম্পর্কের সাথে কোনো মানে ওইটার কারণে হয়েছে? না, না, ওইটার কারণ না হয়েছে কিনা জানি না, ওইটার কারণ তো আমি জানলাম এদিন, ওর মা আমাকে যখন শেয়ার করলো তখন জানলাম। তখন আমি কিন্তু ওর এই বিষয়টা নিয়ে যে এরকম কিছু একটা ঘটবে আমি আসলে কল্পনাই করতে পারিনি। আচ্ছা, কখন আমাদের ভালোবাসার অনুভূতি কখন হয় মনে? অপোজিট জেন্ডারের প্রতি যে আমাদের ভালোবাসার একটা অনুভূতি হয়, এটা কোন বয়সে হওয়ার কথা? এটা বিশেষ করে টিনেজ, হ্যাঁ এই বয়সটাই তো, হ্যাঁ হ্যাঁ, মানে তো আমরা যে বলছি যে বয়স হয়নি, সেটা কি ঠিক আছে বলাটা? মানে আসলে তো আমাদের যখন হরমোনাল চেঞ্জগুলো হতে থাকে শারীরিক, তখন থেকেই কিন্তু আমাদের অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এখন সেই আকর্ষণটা নিয়ে আমরা কি করব সেটা আরেকটা আলোচনা, কিন্তু হয়নি, বয়স হয়নি, সেটা আকর্ষণ অনুভব করাটা কিন্তু খুবই স্বাভাবিক আর কি, সেটাই বলতে চাচ্ছিলাম। তো যাই হোক, আমাদের কাছে আজকে প্রশ্নটা কি, আমাদের কাছে কি মানে প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে কি, ও যেহেতু এখন এই বিষয়টা নিয়ে এখন মোটামুটি আমাদের সাথে একটা আলাপ করেছে, বা আরো ভালো কোনো সাজেশন থাকলে, ভালো কেরিয়ার নিয়ে, মানে ফোকাসটা যদি কেরিয়ার দিকে দিয়ে যদি এটার থেকে মোটামুটি একটু মানে সাইড করে আগানো যায়, তাইলে ওর জন্য কি ভালো হবে। সেটা তো বাবা মাই বলবেন, সেটা তো আমরা তো আসলে সবাই প্রফেশনাল এখানে, আমরা তো যে সাইকোথেরাপি যে প্রফেশনটাতে আছি আমরা কিন্তু সরাসরি অ্যাডভাইস করি না,
আমাদের পথটা একটু ভিন্ন। হ্যাঁ, যখন আমাদের কাছে মানুষ আসে আমরা একটু ভিন্ন পথে আগাই, কারণ অ্যাডভাইস কিন্তু খুব একটা কাজ করে না দিন শেষে। হ্যাঁ, সেজন্য আমাদের রাস্তাটা পুরো আলাদা। তো যাই হোক, মানে মনের কষ্ট থেকে একটু দুশ্চিন্তা থেকে ফোন করা হয়েছে, একটু লাইনে থাকতে হবে। ওদের কোনো প্রশ্ন আছে কিনা দেখছি। হ্যাঁ, অতিথিদের তোমাদের প্রশ্ন করো। আমার প্রশ্ন নেই। আশিক, আমার একটা একটু জানার জায়গাটা ছিল যে আপনার একটু জায়গা বলছিলেন যে মনে হচ্ছিল যে ও যেহেতু ক্লাসে যাচ্ছে কিংবা এই ক্যামেরাতে। ওই জায়গাটা আপনি আসলে ক্লিয়ার না যে ও আপনাকে ছাড়া আবার ওই সম্পর্কের সাথে কানেক্টেড কিনা, ওই বিষয়টা নিয়ে কি ওর সাথে পরবর্তীতে আপনি কোনো প্রশ্ন করার সুযোগ হয়েছিল কিনা বা জানতে চাওয়ার সুযোগ হয়েছে কিনা কিংবা কথা হয়েছে কিনা এই ব্যাপারটা নিয়ে? ওর মায়ের সাথে ও মোটামুটি কথা হয়েছে, যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে কি ওর কিছু বান্ধবীর সাথে ওর সাথে হৃদ্যতার সম্পর্ক আছে, যাদের সাথে হয়তো শেয়ার করতে পারে বা ওদের সাথে ডিভাইস থাকে। তো ওদের বাসায় ডিভাইস পাচ্ছে না বা ওখানে কি ওই ডিভাইসে কি সেখানে আবার যোগাযোগ করছে কিনা। হ্যাঁ, এই বিষয়টা হয়তো মাকে বলেছে না, এরকম সন্দেহ হয়তো আসছে, কিন্তু সরাসরি আমরা কিন্তু মানে কোনো স্পট পাইনি। হ্যাঁ, তো এখন আমার মেয়েকে তো আমরা ফ্রিডম দিয়েছি। ও মোটামুটি ক্লাসে যাচ্ছে, কোচিং এ যাচ্ছে, ও বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোর জন্য ও একাই যাচ্ছে, সুইমিং এ যাচ্ছে, মার্শাল আর্টে যাচ্ছে, কিন্তু আমরা কখনো ওর সাথে গিয়ে মানে যাবো সেরকম এখন ওকে ফ্রিডম দিয়েছি। তো আমি যেভাবে চিন্তা করেছিলাম, ও হঠাৎ ওই বিষয়টা যখন আসলে তো স্বাভাবিক, এই পরিস্থিতি স্বাভাবিক, বাট আমি আলোচনা করেছি খুব ওর সাথে খোলাখুলি ভাবে আলোচনা করেছি। তো এখন ওর সাথে আমার যে একটা দূরত্ব, ওর মায়ের সাথে যে একটা কাছাকাছি ছিল, মামার সাথে একটা দূরত্ব, সেই জিনিসটা আসলে সবকিছু মিলে আমি বুঝতে পেরেছি অথবা দূরত্ব তার কিছু কাছে থাকলে সমস্যাটা হতো না, ওটা আমাদেরকে সে হয়তো লুকাইতো না বিষয়টা আর কি। হ্যাঁ, এখন ওর মায়ের সাথে তো খুব ভালো সম্পর্ক, ওর মায়ের কাছ থেকে সে লুকাইছে। এখন সেটাই হচ্ছে আমার প্রশ্ন, আমাকে বা ভয় পেয়েছে বা আমাকে আমার সাথে লুকাইছে সে ঠিক, কিন্তু ওর মায়ের সাথে তো শেয়ার করতে পারতো বিষয়টা। আচ্ছা, জানা গেল কিভাবে? সরি, তোমার প্রশ্ন শেষ হচ্ছে। বলতে ওর মায়ের ডিভাইসটা যখন কোচিং এর অনলাইন ক্লাসের জন্য দিত, তখন সেই বিভিন্ন হিস্ট্রিতে গিয়ে ও দেখতো যে মানে চ্যাটিং বা ইয়াতে চলছে। তো ওই ভাষাগুলো দেখেই বুঝতে পেরেছে না তোমার সাথে এখানে কিছু একটা হচ্ছে, তখন সেই জিনিসটা কি। আচ্ছা, মায়ের ফোনে ও কমিউনিকেট করেছে ছেলেটার সাথে। রাইট রাইট। আচ্ছা, সেটা মা যখন দেখেছেন, মার মনে হয়েছে এটা ঠিক স্বাভাবিক বন্ধুত্বের কমিউনিকেশন না, তার মধ্যে আরেকটু গভীরতা আছে, তাই তো? গভীরতা, রাইট রাইট। ওকে, তখন মা ওকে কনফ্রন্ট করেছেন? মা জিজ্ঞেস করেছেন যে এটা কে বা কেন? মা অলরেডি করেছে, মা ওর ছেলের মায়ের সাথে কথা বলেছে, ছেলের মাকে ইনফর্ম করেছে। তো ওর মা বলেছে না ঠিক আছে, আপনি ধরতে পেরেছেন, এটার জন্য আপনাকে থ্যাঙ্কস, আমি আমার ছেলেকে করছি, আপনি আপনার মেয়েকে একটু বুঝাই বলেন আর কি, যেহেতু বয়সটা। এটা মানে ছেলের মার সাথে কথা বলা হয়েছে? হ্যাঁ, আমার ওয়াইফ কথা বলছে। আচ্ছা, ছেলের মা বলেছে আমি আমার ছেলেকে মানে সামলাচ্ছি, আপনি আপনার মেয়েকে বুঝিয়ে বলেন। আচ্ছা, এরপরে যদি বাইরে গিয়ে যদি কোনো ওদের কোনো আবার হয় রিকানেক্ট হয়, মানে এই জিনিসটা আমি আসলে হ্যান্ডেলটা কিভাবে করবো, ধরুন আমরা এই জিনিসটা জানতে চাচ্ছিলাম আর কি। আমরা ফাদার, আমার একটু একটা প্রশ্ন ছিল এই জায়গাটাতে, সরি আমি ইন্টারাপ্ট করলাম। এখানে কি ধর্মটা আলাদা, সেই বিষয়টা বেশি মানে মনকে পীড়া দিচ্ছে, নাকি এত অল্প বয়সে প্রেমের সম্পর্কে জড়িয়েছে, কোনটা বেশি কষ্ট দিচ্ছে? বয়সের বিষয়টা নিয়ে আসছে আজকে, মানে ধর্মটা অত বড় করে করছে না। এটা পদ্ধতি দেখছে যেটা বন্ধুত্ব হতে পারে, ধর না জাত নির্বিশেষে বন্ধুত্ব হতে পারে, কিন্তু ওই যে বয়সটার কারণে আমরা একটু না বন্ধুত্ব তো না, এটা তো স্পেশাল সম্পর্ক, মানে ধর্ম আলাদা কিন্তু একটা স্পেশাল সম্পর্ক তৈরি হয়েছে। ধর্মের ব্যাপারটা বেশি ডিস্টার্ব করছে? আমি একটু শেষ করি প্রশ্নটা। ধর্মের ব্যাপারটা বেশি ডিস্টার্ব করছে নাকি এত অল্প বয়সে প্রেম করছে সেটা বেশি ডিস্টার্ব করছে? দুইটাই তো আমার, দুইটাই কাছে আমার পীড়া, দুইটাই কি ইকুয়ালি মানে কষ্ট দিচ্ছে? ওকে, ও কি একটু কথা বলবে আমাদের সাথে? ও কথা বলবে কিনা, হ্যাঁ আছে, আমি একটু ডাক। হ্যালো, জোর করার দরকার নাই যদি রাজি থাকে।
আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাবার কাছ থেকে শুনছিলাম, বাবা তো বলেছেন তোমাকে যে আমাদের সাথে তোমার ব্যাপারটা নিয়ে কথা বলবেন। তো তুমি খুব মানে ভালো লাগছে যে তুমিও বাবার সাথে খোলাখুলি আলাপ করেছো। তুমি কি কিছু আমাদের কাছে কিছু জিজ্ঞেস করবে? তোমার কোনো কিছু শেয়ার করা বা জিজ্ঞাসা আছে আমাদের কাছে? আপাতত নাই। আপাতত নেই। হ্যাঁ, তুমি ডিনার করেছো? জি করছি চল। আচ্ছা, ঠিক আছে। তোমার কোনো প্রশ্ন না থাকলে তোমাকে আর বিরক্ত করব না। আমি ভাবছিলাম যে তুমিও কোনো কিছু যদি জানতে চাও, সেটা আমাদের তো সবাই এরা প্রশিক্ষণপ্রাপ্ত মানে থেরাপিস্ট, তো ওদের দিক থেকে ওরাও কিছু হয়তো ভাবতে পারতো তোমার উত্তর দেবার জন্য। সেই জন্য ভাবছিলাম যে তুমি কিছু বলবে কিনা। তোমার প্রশ্ন না থাকলে তোমাকে আর বিরক্ত করব না, কেমন? তোমাদের তো প্রশ্ন নেই, আর তাহলে ছেড়ে দেব। তো অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। জানি না মার কিছু বলার ছিল কিনা, আমরা তাহলে আলোচনা করছি, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে তানজিলা, বলো আগে। ম্যাম, এখানে একই সাথে যেমন মানে ওনাদের কষ্ট হচ্ছে যে মেয়েকে আমরা তো সবই দিচ্ছি, ফ্রিডম দিচ্ছি, তারপরে এরকম একটা কিছু হলো কিনা, একই সাথে ওনাদের সামাজিকভাবে ব্যাপারটা, ধর্মীয় একটা ব্যাপার আছে এখানে, বয়স একটা ব্যাপার আছে এখানে। এখন কথা হচ্ছে যে ইস্যুটা তো আসলে মেয়েটার না, মানে ওর দিক থেকে তো আসলে এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু ছিল বা ও ব্যাপারটা নিয়ে কোনো অসুবিধা তৈরি হচ্ছে সেই কারণে এসে হচ্ছে, তা তো না। ব্যাপারটা শুরু হয়েছে বাবা মায়ের ব্যাপারটা মেনে নিতে, বা এই ব্যাপারটাকে এতটা হঠাৎ করে ওনারা জেনেছেন, তো আকস্মিকভাবে জানাটা ওনাদের কাছে একটা ধাক্কার জায়গাটা লেগেছে। এবং খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ম্যাম আপনি, যে কোনটা আসলে বেশি সমস্যা করছে, বয়স নাকি ধর্মীয় জায়গাটা। খুব সেন্সিটিভ জায়গা দেখে আমি আর এই প্রশ্নটা করতে চাইনি, কিন্তু আমার মাথার ভিতরে ঘুরছিল। যেটা হয় ম্যাম, এই যে 15 বছর বা এই যে টিনেজ বয়সটা, এটা তো খুবই সার্টেন যে এই সময়টাই আসলে মানে এই ব্যাপারগুলো মনের মধ্যে উকি মারে, কারোর প্রতি ভালো লাগাটা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। এবং সেটা যে শুধু সামনে কোনো ব্যক্তি সরাসরি আছে তা না, আমি কল্পনাতেও অনেক সময় অনেককে ভাবি এবং তার প্রেমে পড়তে পারি। এবং এটা কিন্তু খুব মানব জীবনে একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। মানে ঐশ্বরিয়া রায়ের বিয়ের পরে একটা ছেলে সুইসাইড করেছিল, হ্যাঁ, ওর বয়সও কিন্তু এরকমই ছিল। দূর থেকে এত ভালোবাসতো। আমাদের এখানে সালমান শাহের মৃত্যুর পরেও কিন্তু এরকম অনেক ঘটনা, আমি তখন অনেক ছোট, কিন্তু আমরা শুনেছি যে এরকম নাকি হয়েছে। তো এই ব্যাপারটা তো আসলে সেভাবে করে দেখতে গেলে মানব জীবনের কোনো অস্বাভাবিক ঘটনা না। এই সময় এই জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ, কথা বলতে একটু ভালো লাগা, এটা হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং এই বিষয়টা নিয়ে আসলে বাবা মায়ের যে জায়গাটা, ওনাদেরও যে এই বয়সে কাউকে ভালো লাগেনি, ওনারা কাউকে বলতে পারেননি বা বলেননি বা এটাকে খুব একটা পাত্তা দেননি বা ভয়ের চোটে কখনো এটা নিয়ে ভাবেননি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাকে যে কাউকে ভালো লাগেনি কথাটা কিন্তু আসলে না। প্রত্যেকেরই কিছু না কিছু এরকম আমাদের মনের ভিতরে চলাফেরা করে। সুতরাং আমি যেই বয়সটা পার করে এসেছি, সেই বয়সে আসলে কি কি ধরনের ঘটনাগুলো ঘটে জীবনে, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আসলে আমার সন্তানের সাথে আলাপ আলোচনাটা খোলাখুলিভাবে করাটা অনেক বেশি প্রয়োজন। এবং পরবর্তীতে তাদের জীবনেও যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে তারা কিভাবে করে বাবা মায়ের কাছে এগুলো নিয়ে কথা বলবে, বাবা মারা কিভাবে করে আসলে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, মানে সন্তান এবং বাবা মায়ের মধ্যে এই ঘটনাগুলো নিয়ে আলাপ আলোচনাটা কেমন হবে, সেই রাস্তাটাও তৈরি হয় যদি বাবা মা নিজের থেকেই জিনিসটা উদ্যোগ নেন যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। কারণ ওনারাও তো বয়সটা পার করে এসছেন, সুতরাং সেটা খুব জরুরি। এখন এখানে ঘটনাটা যেটা হয়ে গেছে, অলরেডি ঘটনা ঘটে গিয়েছে, ওনারা হয়তো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেননি, এখন বলার সুযোগ আছে। ব্যাপারটা আসলে ওনাদের কেমন লেগেছে, ওনারা আসলে এই ব্যাপারটা এভাবে করে তো এক্সপেক্ট করেননি, এবং ও আসলে কি ভাবছে, মানে ক্যারিয়ার ওয়াইজ তো ওনার তো ইচ্ছা, মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা একটু বলি যে জিনিসটা আসলে এভাবে না ওভাবে, ক্যারিয়ার ওয়াইজ এভাবে ব্যাপারটা। এখানে ক্যারিয়ারটা তো বিষয়ই না ম্যাম, মানে এই বয়সে আসলে কি কি ধরনের অনুভূতির মধ্য দিয়েও যেতে পারে, সেই অনুভূতিগুলো যে বাবা মাকে এসে বলতে পারে, সেটা এই সাহসটা ওকে দেওয়াটা এই মুহূর্তে খুব দরকার। কারণ এটা তো একটা ঘটনা, জীবনে তো এরকম আরো অনেক কিছুর মধ্য দিয়েও যেতে পারে। স্কুল কলেজে হয়তো কোনো একটা কিছুতেও খুব কষ্ট পেলো, আঘাত পেলো,
বা পড়াশোনাতে হয়তো কোথাও কোনো একটা খারাপ কিছু হলো, বা হয়তো কোনো বন্ধুর সাথে হয়তো কোনো মনোমালিন্য হলো, এখন সেটা নিয়ে যেন ও কথা বলতে পারে ওর বাবা মায়ের সাথে, এবং ওর বাবা মা যে ওর সাথে আছে, এবং এই এই বয়সের পরিক্রমায় আরো কি কি ঘটনাগুলোর মধ্য দিয়েও যেতে পারে, সেগুলো নিয়ে যদি বাবা মা ওই অভয়টা দেন যে তুমি আমাদের সাথে সে কথা বলতে পারবে এবং সেটাতে আমরা তোমার সাথে আছি, সেটা কিন্তু খুব দরকার। কারণ পরবর্তীতে এটার পরিণতি কি হবে বা ফলাফলটা কি হবে, এই ঘটনাটা কোথায় যে থামবে, সেটা আমরা কেউই জানি না। এখন উনি বলছেন যে আসলে ও তো কাট অফ করে দিবে বা বলেছে একটা ভুল করেছে, ওকে আসলে এটা ভুল ভাবছে, এখন বাবা মায়ের সামনে বলছে ভুল, কিন্তু আসলে ও মনের ভিতরে কি ভাবছে সেটা নিয়ে আসলে খোলাখুলিভাবে কথা বলাটা কিন্তু খুব প্রয়োজন। কারণ এখনই যদি ওর মাথার ভিতরে বা মনের ভিতরে কথাটা ঢুকে যায় যে আমি আসলে একটা, মানে ও তো লুকিয়েছে মায়ের কাছ থেকে, বললেন যে আমার কাছে না হয় বলতে পারেনি, মায়ের কাছেও কি বলতে পারেনি, তাহলে কোন পরিস্থিতিটা ছিল যার কারণে মায়ের সাথে এই ব্যাপারটা নিয়ে বলার জায়গায় একটু লুকোচুরিটা চলে আসলো, সেটা নিয়ে ওনারা এখন একটু ভাবতে পারেন। যে একটা ঘটনার থেকে এটাই কিন্তু পরবর্তীতে ইঙ্গিত দেয় যে এই ঘটনাগুলো যদি, বা এরকম জীবনের আরো ঘটনাগুলো যেন ঘটলে ও যেন এসে আমার সাথে কথা বলতে পারে, কারণ সেটা খুব দরকার। আমাদের সাথে বিভিন্ন ধরনের অনেক কিছু হতে থাকে জীবনে, কিন্তু সন্তান আর বাবা মায়ের সম্পর্ক তো এটা তো অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, এবং এই সম্পর্কের মধ্যে যেন খোলাখুলি ব্যাপারটা থাকে, সেটা আমার কাছে কিন্তু মনে তুমি হয়। যেটা বললে ওখানে তো আবার আরেকটা সমস্যা আমার মাথায় এলো যে ও তো ধরো এটা এটা বিচ্ছিন্ন হয়ে গেল ওরা, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওর আরো কারো প্রতি ওর আবেগটা তৈরি হলো, কিন্তু ও কি কোন ভরসায় বলবে যখন, যদি আবার বাবা মা যখন বলবেন যে তোমার এখনো বয়স হয়নি, তাহলে পরবর্তীতে বলতে কোন পরবর্তীতে এসে বলবে, সেটা তো একটা ব্যাপার আছে, তাই না? অবশ্যই ম্যাম, মানে এই এই ব্যাপারটাতে আমি আসলে বাবা মাকেই বলতে চাই, মানে উদ্দেশ্য করে আসলে বলতে চাই যে ওনাদের বাবা মায়ের চিন্তার থেকেও বড় কথা আমার মেয়ে এখন কোন বয়সের, আমার সন্তান এখন কোন বয়সের, কোন দিনের, কোন সময়ের, কোন পরিস্থিতির, এবং ওর বাস্তবতাটা কি, ওর জীবনে এখন যা যা হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে ও এখন কোন সময়ের মানুষ হয়ে বড় হয়ে উঠছে, এই ব্যাপারগুলো নিয়ে ওনারা কতটা স্বচ্ছন্দ হয়ে কথা বলার সুযোগ তৈরি করে দিতে পারে, নিজেরা জিনিসটা কিভাবে করে দেখছেন, সেটা কিন্তু আসলে ওনাদের ভিতরে একটা আত্ম উপলব্ধি আসাটা দরকার। যে ওনাদের অনেক কিছু মেনে নিতে কষ্ট হবে এবং খুব স্বাভাবিক, সেটা আমাদের হয়, কারণ আমার তো একটা আলাদা চিন্তা ভাবনা আছে যেটার সাথে আসলে কনফ্লিক্ট করতেই পারে, কিন্তু আমার সন্তান আসলে কিভাবে করে দেখছে পৃথিবীকে এবং আশেপাশের সম্পর্ককে, পরিস্থিতিকে, পরিবেশকে, সেটা আমি বুঝতে পারছি কিনা, তাহলে আমার সন্তানকে বোঝা আমার জন্য সহজ হয়ে যাবে। আমি ওই রাস্তাটা পার করে এসেছি, আমার সন্তান কিন্তু আসেনি, সুতরাং আমারই প্রয়োজন ওই রাস্তাটাতে আবার ফিরে গিয়ে ওকে সাথে করে ওর এই রাস্তাটাতে ওর সাথে পাড়ি দেওয়া, সেটা কিন্তু খুব দরকার। কারণ আমি তো এই সময়টা সময়টা আমি পার করে এসেছি, এখন ওর সময়, এখন ওর সাথে যেন ওর জীবনটা ওর মতো করে পাড়ি দিতে পারে, আমি যেন ওর সাথে থাকতে পারি, কারণ ওর সময়টা আলাদা এবং সেটা আমি বুঝতে পারছি কিনা, সেটা কিন্তু বোঝাটা খুব দরকার। অনেক কঠিন করে বলছো তানজিলা। হ্যাঁ ম্যাম, এটাকে জানি একটু কিভাবে সহজ করে বলবো ভাবছিলাম। হ্যাঁ, মানে আমার সন্তানকে আমি বুঝতে পারছি কিনা তার সময়টা একদম সরাসরি যদি কিছু বলো, মানে তুমি একটু ঘুরিয়ে বলছো তো, আমি জানি না ওরা ধরতে পারছে কিনা, বুঝেছো? মানে তুমি অনেক বই টই পড়ো তো, তুমি আসলে অনেক উচ্চ মার্গের চিন্তা করো, আমি বুঝতে পারছি, কিন্তু পরিষ্কার হচ্ছে না, আমার কাছেও পরিষ্কার হচ্ছে না আর কি। আমার সন্তানকে যেন আমি তার মতো করে বুঝতে পারি, মানে আমার সন্তানকে তো, আমার সন্তান তো কাউকে ভালোবাসছে, এখন আমিও কি সেই ভালোবাসাটাকে, মানে ওটাকে মেনে নেব নাকি মেনে নেব না, সেটা আমি তোমার প্রশ্ন উত্তর থেকে ব্যাপারটা মেনে নেওয়ার তো আসলে ব্যাপারটা মেনে নেওয়া বা মেনে না নেওয়ার না, আমার সন্তান কাউকে ভালোবাসতে পারে, এটার যে একটা সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাকে জায়গা দেওয়া নিজেদের জীবনে, যে হ্যাঁ এটা হতে পারে, এটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, পৃথিবীতে এই এই ঘটনাটা ঘটে এবং এই বয়সেই ঘটে, এবং এটাকে যেন আমি স্বাভাবিকভাবেই জীবনের একটা অংশ হিসাবেই দেখি, মানে এটাকে নিয়ে যে না এরকমটা হতে পারবে না, এটা তুমি কিভাবে করে করতে পারলে, ব্যাপারটা এরকমটা না, এটা যে হতে পারে এই আশ্বাসটা যদি আমার বাচ্চা আমার কাছ থেকে পায়, তাহলেই কিন্তু আমার সাথে এসে কথাটা বলতে পারবে যে হ্যাঁ আমার কাউকে ভালো লাগছে। এই তারপর যদি সেই ভালো লাগাটাকে আমি আবার সায় দিতে না পারি, তখন কি হবে? সেটা নিয়ে তখন আলোচনাটা শুরু হয় যে আমি আসলে কি কারণে সায় দিতে পারছি না বা আমার অসুবিধাটা কোথায় হচ্ছে, মানে তুমি বলছো যে দরজাটা আরেকটু খোলা খোলা রাখা।
আলোচনা, কারণ হতেই পারে যে আমার এখন এই মুহূর্তে এই সায় দিতে চাচ্ছে না, আমি হয়তো তোমার জন্য অন্য কিছু চিন্তা করছি, এবং সেই চিন্তাটা আসলে কি আমার তার ব্যাপারে, এবং ও আসলে কোন জায়গা থেকে চিন্তা করে এই ভালোবাসাটা ওর মনে স্থান পেলো সেটাও যেন আমি শুনতে পাই। ভালোবাসা তো চিন্তা করে হয় না, ভালোবাসা তো হয়ে যায়, automatic। মানে ওকে একটু আর একটু শোনা যে ওর ভিতরে কি চলছে, মানে ওকে এটা কেমন বন্ধ আবেগটা করো, এটা হচ্ছে। হবে না, না, এরকম না করে মানে ওর অনুভূতিটাকে শ্রদ্ধা করা শ্রদ্ধা এবং করা। ওর দরজাটা একটু খোলা রাখা যে আমরা শুনবো তোমার, শুনবো। তুমি তো বললে আর করবে না, কিন্তু আমরা কিন্তু মানে তোমাকে একদম হয় না যে তুমি আমাদের কাছে আর বলতেই পারবে না কিছু, তা কিন্তু না, দরজাটা খোলা আছে, খোলা রাখা। এরকম একটা অনুভূতি ওকে দেয়া আর কি। এই আশ্বাসটা আসলে ও যেন পায় যে আমি বলতে পারবো, আমি বকা খাবো না, বা আমাকে মানা করে দিয়ে একদম আটকে টাটকে ফেলা হবে না, এই টাইপের কোনো কিছু হওয়াটা তো আসলে, তাহলে তো কোনো কিছুর পরে আর বলতে পারার সাহসটা আমাদের ভিতরে তৈরি হয় না, আর জীবনটা তো পড়ে আছে পড়ে সামনে। আছে। আশিক, বলতে পারার থেকেই আমি একটু শেয়ার করতে চাই কয়েকটা জায়গায়। একটা হচ্ছে আমি যার সাথে শেয়ার করছি কোনো কিছু, এটা বাবা হোক, মা হোক, বা যে কোনো ব্যক্তি হতে পারে, সেখানে আসলে আমি নিরাপদ বোধ করছি কিনা। নিরাপদ বোধ বলতে আমি যেই জায়গাটা আমি শেয়ার করব সেখানে আমি কোনো কটাক্ষের শিকার হচ্ছি কিনা, আমি সেখানে কোনো জাজমেন্টের শিকার হচ্ছি কিনা, বা এই যে কথাটা একটাই হলো যে তোমার তো ভুল হয়েছে, অনেক বড় রিস্কি সিচুয়েশনে তুমি আছো, এরকম একটা জায়গা চলে আসছিল। এই যে ভুল হয়েছে সরাসরি এই জায়গাগুলো যখন চলে আসে, বা একটা জিনিস কিন্তু দর্শক বলছিলেন যে ওনাদের জন্য এটা একদমই আকস্মিকভাবে হয়েছে, এটার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। তো যখন প্রস্তুত ছিলেন না, আমরা হয়তোবা আমাদের তো বাচনভঙ্গি অনেক কিছু বলে দেয়, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার ফেশিয়াল এক্সপ্রেশন, মানে আমার শারীরিক যে অঙ্গভঙ্গিগুলা, বা একটা জিনিস শোনার পরে আমি কিভাবে সেটাকে গ্রহণ করছি, সেটা কিন্তু অনেক কিছু বলে। বাচনভঙ্গির চাইতেও ওই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুখে হয়তোবা আমি বললাম শুনছি, কিন্তু আমার হয়তোবা খুবই চেহারাতে খুব বিরক্তির ভাব আছে, অথবা খুব, যেটা বলছিলেন যে খুবই আকস্মিক একটা ঘটনা। সো এই ঘটনাগুলো যখন হচ্ছে, বাবা মা হয়তোবা আশ্বাস দিচ্ছেন তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, কিন্তু চেহারার পরিবর্তনের কারণে আসলে সেটা সন্তানরা হয়তোবা নিরাপদ বোধ করছে না, ভয় পেয়ে যাচ্ছে। তো যখন এই জায়গাগুলো ঘটছে, তখনই কিন্তু আসলে যে এরকম একটা উপলব্ধি হয় যে আমি তো একবার বলে ভুল করে ফেললাম। হ্যাঁ, পরবর্তীতে যখন আবার সেম ঘটনাগুলো ঘটছে, তখন কিন্তু আর সেই জায়গাটা ভুল করছে না, শেয়ার করছে না। একইভাবে এখনও কিন্তু বাবা মায়েরা কিন্তু ওকে সন্দেহের চোখে দেখা, এটা আমি একটু সরাসরি বলছি, অথবা তাকে একটু অবজারভেশনে রাখা, আগলে রাখা একটু। কোচিংয়ে যাচ্ছে, এটা করছে, এই যে যখন সন্দেহের মাঝে আছে বা অবজারভেশনে রাখছে, বাবা মা কিন্তু নিজেরাও কিন্তু খুব আরাম বোধ করছে না, কমফোর্টেবল না এই জিনিসটা নিয়ে। এবং এটা নিয়েই যখন কমফোর্টেবল না, যখন এবং এটা নিয়ে যখন কথা বলতে যাচ্ছে সন্তানের সাথে, তখন কিন্তু সন্তান হয়তো বা সেই ওই ব্যাপারটা নিয়ে আশ্বস্ত হতে পারছে না যে বাবা মা এখনো, অথবা বাবা মাও হয়তো বা এখন আমাকে বিশ্বাস করছে না। এই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ, যে আমার বাবা মায়ের সাথে আমি ফ্রেন্ডলি আচরণ করব, বন্ধুত্বর আচরণটা থাকবে, কিন্তু এরকম বন্ধুত্ব সেখানে আমার কোনো মানে আমাকে বিশ্বাসই করছে না। তো যেখানে বিশ্বাসের জায়গাটা হচ্ছে না, সেখানে তো বন্ধুত্বটা আসলে বাবা মার সাথে তো বন্ধুত্ব ওই লেভেলে হয় না, ওই লেভেলে হয় না। বলছিলেন যে হ্যাঁ আমি তো সমস্ত ফ্রিডম দিয়েছি, সো ফ্রিডমটা হয়তোবা মুখে মুখে দিয়েছি, কিন্তু আমার আচার আচরণে বা হয়তোবা যে অবজারভেশন, তদারকি যে করছি, কলেজে কোচিংয়ে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, ফোনে কার সাথে চ্যাট করছে, অথবা এখন তো ফোনে আর দিচ্ছেই না, সো এই জায়গাগুলো কিন্তু আসলে মিলছে না। সো এই না মেলার কারণেই পরবর্তীতে যদি এরকমও সম্ভাবনা, তো যেটা ম্যাম আপনি বলছিলেন যে অন্য সম্পর্কে হয়তো বা গেল, তখন আর এটা শেয়ার করবে না, এটার আগের মতো বলবে না। আসলে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার আমার মানে জানি না এটা ওনাদেরকে কোনো হেল্প করবে কি না। মানে আমারও এই বয়সে একজন ছেলে চিঠি লিখেছিল, বাসাতে চিঠি দিয়ে গেছিল পিয়ন এসে। তো আমার আম্মা আমাকে বলেছিলেন যে আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ ওর ছেলের সাথে আমার কিছু ছিল না, চিন্তামও না, কিন্তু আম্মা একটা কথা বলেছিলেন যে আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে করে তুমি বিপদে পড়ো, আমি তোমাকে ভীষণ বিশ্বাস করি। হ্যাঁ,
এবং ওই ছেলে তোমার ব্যাপারে অনেক নেগেটিভ কথা লিখেছে, মানে একই সাথে সে মানে তার সাথে যাতে সম্পর্ক করি সেটাও বলছে, কিন্তু আবার মানে আমি আবার অন্যদের সাথেও মিশিয়ে এগুলো লিখেছে, কিন্তু আম্মা বলেছেন আমি এগুলো একটাও বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে চিনি। হ্যাঁ, তো এই যে কথাটা ক্লাস 8-এ তখন পড়তাম, আমার মনে আছে এটা না ভীষণ কাজে দিয়েছে আমাকে। এই যে আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমাকে বিশ্বাস করতে চাই সব সময়, আশা করছি তুমি এটা একটু মাথায় রেখে চলবে, মানে আমাকে খুব সাহায্য করেছে। এখন তো আমাদের সময় তো আসলে পত্রলেখক বা পত্র লিখেছে, বাসায় পিয়ন চিঠি দিয়ে গেছে, কিন্তু এখন তো যোগাযোগের মাধ্যমটা অনেক বেড়ে গেছে, ভিন্ন অনেকটা। হ্যাঁ এখন তো খুবই খুবই সহজ দ্রুত। হয়ে গেছে। এখন তো সেই যুগ নেই, তাই না? এখন কতটা মানে আমরা আগলে রাখতে পারবো সেটাও বাবা মা বোধহয় আর একটু মেচিওর ভাবে চিন্তা করতে পারেন, যে বাচ্চাটার সঙ্গে যেন দূরত্ব না হয়ে যায়। হয় না, যখন আমরা একটু শক্ত পজিশন নিয়ে নিই বাচ্চা কিন্তু দূরে সরে যায়, এটা যেন না হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমার বাচ্চাটা খুব আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা মানুষ, ও যেন আমার কাছে থাকতে পারে, ও সব কিছু বলতে না পারলে ওর সাথে যেন অবিশ্বাসের একটা সম্পর্ক তৈরি না হয়, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আর কি। অবশ্যই না। এবং একই সাথে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেটা বলি অনেক সময় হয় কি এই বিষয়গুলো নিয়ে না পরবর্তীতে অনেক সময় খোঁচা দেওয়া, খোটা দেওয়া, ব্লেম গেম, এই জিনিসগুলো চলতে থাকে। হ্যাঁ তুমি তো ওই টাইমে এরকম একটা এইজন্যই তো পরীক্ষায় খারাপ করেছো, এটা এই বিষয়টা খুব কষ্টদায়ক। মানে এই ঘটনাটা তো আমার ভিতরেও কোথাও না কোথাও অনেক কিছু, অনেক আবেগের জন্ম দিচ্ছে। আমি একটু কষ্ট পাচ্ছি, আমার ভিতরে অভিমান হচ্ছে, আমি এম্বারেসড, আমার কোথাও না কোথাও লজ্জাও লাগছে, হয়তো গিল্ট আছে কিনা আমরা জানি না এই মেয়েটার ক্ষেত্রে। আমার ভিতরেও তো অনেক কিছু চলছে। এর পরবর্তীতে যখন কোনো একটা কিছুতে এই বিষয়টাকে উত্থাপন করে বাবা মা কোনো খোঁচা দিচ্ছেন বা খোটা দিচ্ছেন বা ব্লেম করছেন, হ্যাঁ তুমি তো ওই সময় ওটা করছিলে আমি জানি না, মানে এরকম তো উঠেই আসে কথাগুলো। এগুলো কিন্তু আমাদের জন্য আরো কষ্টদায়ক মানে একটা অনুভূতি তৈরি করে। পরবর্তীতে তো জীবনে অনেক মানুষের সাথে পরিচয় হবে, সম্পর্কও হয়তো হবে, একজন কেউ না কেউ পার্টনার হিসেবে জীবনে আসবে। এই কথাগুলো কিন্তু প্রভাব ফেলে সেই সম্পর্কগুলোতে, বন্ধুত্বে প্রভাব ফেলে, বিশ্বাস করতে প্রভাব ফেলে। বিশ্বাস করতে কষ্ট হয় মানুষকে, যে আমি তো আমার বাবা মাকেই বিশ্বাস করে বলেছিলাম, সেখানেই যখন আমি পাইনি, আরেকজন মানুষ আমার বিশ্বাসের কি মূল্য দিবে। তো সম্পর্কগুলোতে কিন্তু অনেক প্রভাব পড়ে। তো এই ব্যাপারগুলো না বাবা মায়ের সাথে তো সম্পর্কে প্রভাব পড়েই, বাইরের সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু প্রভাব পড়ে, বন্ধুত্বের সম্পর্কে, পার্টনারশিপ সম্পর্কে, কলিগ সম্পর্কে। যখনই আমার ভিতরে কিন্তু অবিশ্বাসের একটা বীজ তৈরি হয়ে যাচ্ছে, যে আমি কাউকে কিছু বলে তো আরাম পাইনি, এটা কিন্তু আমার ভিতরেই চলছে এবং আমাকেও কষ্ট দিচ্ছে, সম্পর্কগুলোতেও কষ্ট দিচ্ছে। এই ব্যাপারটা যেন বাবা মা না করেন। আসলে একদম সোজা আমি এটা সরাসরি বলছি, যেটা করাটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না একটা সম্পর্কের ভিত্তিতে বা একটা সম্পর্কের ক্ষেত্রে, যে এই যে খোঁচা দেওয়া, ব্লেম দেওয়া। কারণ প্রত্যেকটা ঘটনার জন্য ওরা হয়তো করছেন না, তুমি ভবিষ্যতের জন্য, এবং সব আরো তো অনেক দর্শক দেখছেন, সবার জন্যই এটা আসলে বলা। এরকম সমস্যা অনেকেই হয়তো তাদের এই ধরনের ফ্যামিলিতে হচ্ছে। এই ব্লেম গেমটা বা এই খোঁচা দেওয়ার জায়গাটা যেন না হয়। আরেকটা তানজিলা, আমার মনে হচ্ছিল যে ওনাদের 25 আর 27 মানে যে বয়সে ওনাদের সম্পর্কটা হয়েছিল, 27 বছর বয়সে বিয়ে হয়েছে, আর যখন সম্পর্ক হয়েছিল তখন 25 আর 23 ছিল। কিন্তু সেই উদাহরণটা না আজকালকার যুগে আমরা যখন অনেক সময় হয় না যে আমরা নিজেদের লাইফের উদাহরণ দিতে থাকি, কিন্তু আমাদের কিন্তু যুগটা নিয়ে একটু ভাবতে হবে, যে যুগটা এত পাল্টে গেছে যে ওরা এখন কিসের মধ্যে এক্সপোজড হচ্ছে বাবা মা কিন্তু জানেনও না। ওরা কিন্তু অনেক কিছু, আর এখন তো ChatGPTর যুগ, তাই না? হয়তো মার ফোনটা নিতে পারছে না, এখন হয়তো মার ফোনটা নিয়েছেন, কিন্তু বন্ধু বান্ধব তো আছে, অনেক কিছু কিন্তু মানে তোমরা তো আলোচনা করো আমাদের যখন আমরা একসঙ্গে বসি, তো এই যে অনেক কথা কিন্তু ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছে বাচ্চারা। তো মানে একটা যুগটা কিন্তু ভীষণ আলাদা, ওর বাবা মার যুগটা আর ওর যুগের সাথে কিন্তু কোনো তুলনা হয় না আসলে। এই তুলনাটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই করে থাকি, এবং মানে এটা যে অনেক কত বড় ইমপ্যাক্ট ফেলে, মানে প্রভাব ফেলে আমাদের পরবর্তীতে। আমি তো করিনি, তুমি কেন করছো? হ্যাঁ, আমার সময় তো এরকম হয়নি, এখন কেন হবে? তো এই যে যখন তুলনাটা হচ্ছে, তখন কিন্তু আমার যে অনুভূতির জায়গাটা সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হলো না। আমি কিন্তু অনুভূতির জায়গা থেকে
আসলে সেটা ওই যে নিরাপদ বোধ করছি না, যে আমি যে একটা অনুভূতির মাঝ দিয়ে যাচ্ছি সেটা আসলে সঠিক না, সেটা ভিন্নভাবে বলা যেতে পারতো, কিন্তু যখন বলছি যে আমরা করিনি তুমি কেন করবে, হ্যাঁ। সো এটা কম্প্যারিজন, তুলনাটা হয়ে যাচ্ছে, যেখানে বিশাল বড় একটা জেনারেশন গ্যাপ আছে। থ্যাংক ইউ, আমাদের শেষ করতে হবে, সময় শেষ একদম। তানজিলা আজকে বিষয়টা নিয়ে আর বেশি বলতে পারলে না। অসুবিধা নেই। আমাদের আগামীতে আবার দেখা হবে আশা করছি। তো আমরা সুপ্রিয় দর্শক, আমাদের একদম বিদায় নেবার সময় হয়ে গেছে, সময়ের খুব শেষ ঘন্টা বেজে গেছে। আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে, আজকের বিষয়টা এই ফোনটার সাথে একটু কানেকশন আছে, ছেলে সন্তান বড় হয়ে যখন কোনো সম্পর্কে জড়ায়, ছেলে সন্তান সন্তান বিশেষ করে ছেলে সন্তান যখন কোনো সম্পর্কে জড়ায় বা বিয়ে করে, তখন কি মায়ের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে? ছেলেটা আমার অন্যের হাতে চলে গেল, এরকম একটা চিন্তা আসে কিনা, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।